Hey there, everyone. This is your boy Habib here from Habib the Consultant, and this is our podcast, Creative Combo Podcast. We have Junaid and Shifa in here. So, অনেকদিন পরে podcast করতেছি সবার সাথে. So, it's gonna be really with like casual. So, যেমনই হয়, let's face about the agency life, agency কি চলতেছে. Because back in 2023 আমাদের agency life যেমন ছিল, 2026 আসলে তেমনটা নাই। লাইক লেটস সে খুবই ফেমাস যারা আছে রাফায়েত রাকিব ভাইয়া, নীল নাফিস ভাইয়া, যারা যেভাবে কাজ করতেছিল, ইভেন দে হ্যাড টু অ্যাডাপ্ট এ লট। এন্ড আমরা যারা আছি, যারা স্টার্ট করছি এন্ড স্কেলিং আপ, আমাদের অনেক কিছু চেঞ্জ করতে হয়েছে, অনেক কিছু অ্যাডাপ্ট করতে হয়েছে। সো লেটস ডিসকাস অল দিস থিংস অ্যাবাউট। সো হে শিফা এন্ড জুনাই, কি অবস্থা, কেমন যাইতেছে তোমাদের সবার? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালোই যাইতেছে। মাঝে মধ্যে আসলে একটু ব্রেক নেওয়া দরকার। সো যেমন আমার নর্থ সাউথ আজকে একটা কনসার্ট ছিল, সো অ্যাটেন্ড করলাম, তো ভালোই গেল। আর বিজনেসের সাইড থেকে আসলে আমাদের ডিজিটাল এজেন্সি যারা রান করতেছে, ডিসেম্বর মান্থটা তো আসলে সবারই খারাপ যায়, কারণ যেহেতু আসলে ছুটি থাকে, ক্রিসমাস থাকে। সো জানুয়ারি ফেব্রুয়ারি আস্তে আস্তে আসলে কার্ভটা উপরের দিকে উঠতে থাকে। সো এখন আসলে একটা গ্রোথ ফেজে আছি আমরা সবাই। So আমারও সেম, কিছু ইনবাউন্ড কিছু আউটবাউন্ড মিলাই হচ্ছে। সো দেখা যাক, উই উইল ডিসকাস অ্যাবাউট দিট ইন ইস হোল পডকাস্ট। সো আগে শিফা বলুক, শিফার কি অবস্থা? আমারও যেতেছে সেম সেম আমার অবস্থা। এখন অনেক অনেক নতুন নতুন টুলস শিখতেছি, নতুন নতুন টুলস ট্রাই করতেছি। আর আগের মতো যদিও নাই, তো আগে তো অনেক জিনিসটা একটু ইজি, আগে ক্লায়েন্ট অ্যাকুইজিশনটা অনেক ইজি ছিল, এখন তো জিনিসটা একটু কমপ্লিকেটেড হয়ে গেছে। অনেক এখন কম্পিটিটিভ। পার্সোনালাইজ যদি না করি জিনিসটা মানে হয় না। সো এইভাবে চলতেছে। আর আমার পার্সোনাল ব্র্যান্ডের দিকে একটু ফোকাস করতেছি। পার্সোনাল ব্র্যান্ড। আমি একটা হুক দিই এখানে, যে why would you watch this podcast and who are these three people? আমি হয়তো অনেকদিন থেকে ইউটিউবিং করতেছি, বা জুনায়েদ এখন অলরেডি ইনস্টাগ্রামে খুব ভালো করতেছে। ফেমাস ভাই, পিওর ফেমাস। হ্যাঁ, ও গ্লোবালি ফেমাস, লোকালি ওর যদি মানে ওইভাবে না ছিল, ওর ক্লায়েন্ট বেস ওর ভালো করে চিনে, মানে আর যারা চিনে তারা খুব ভালো করে চিনে। আবার আমি স্টার্ট করছিলাম, মানে আমাদের মানে ন্যাশনাল ওয়াইজ শুরু করছিলাম, আর আমি এখন গ্লোবাল হইতে চাইতেছি, বাট একটু ফেস করতেছি অনেক কিছু। আমি গোনা শেয়ার দ্য স্টোরি। শিফা এখন ট্রাই করতেছে। এখন ওয়াই উড ইউ ওয়াচ দিস পডকাস্ট? বিকজ আমাদের তিনজনে আমরা পার মান্থ 10K স্ল্যাশ আমরা টাচ করতে পারছি। সো উই হ্যাভ দ্যাট নলেজ, যেটা আমরা শেয়ার করলে লেটসে যারা এখন $1,000 মান্থ বা $2,000 মান্থ স্টাক আসো, they might be able to get the gist যে মানে কিভাবে আমি ব্রেক থ্রু করতে পারি এই ফেজটা, কিভাবে আমি লেটস সে আমি আমার এজেন্সিতে স্কেল করতে পারি, আমি কি ইন হাউসে যাবো কি যাব না, আমি কি রিমোটলি 5 to 7 কি হিট করতে পারি কিনা। সো এভরিথিং ইজ পসিবল। তো একটা প্যাটার্ন হচ্ছে, ইয়াস, আমরা এগুলো নিয়ে ডিসকাস করবো। ওকে, সো ফার্স্ট অফ অল আমি একটু শিফার কাছে আসি। যে শিফা, তোমার ফার্স্ট 1K হিট করার মানে স্ট্র্যাটেজি বলবো না, লেটস সে হোয়াট ওয়াজ দ্য মাইন্ডসেট বিহাইন্ড ইট, এন্ড দেন নেক্সট 10K হিট করার মাইন্ডসেটটা কি ছিল? সেম কোশ্চেন গোস টু জুনায়েদ, বাট লেটস ডু ইট ক্রোনোলজিক্যালি। ওকে, সো আমি আমার ফার্স্ট 1K হিট করার পেছনে একটাই আমার রিজন ছিল যে আমি আমার একটা ম্যাক কিনছি। সো আই হ্যাভ টু পে ইট, আই হ্যাভ টু পে ফর ইট। সো এই জন্য আমি 2 মাসের সরি, 2 মাসের ভিতরে আমি এই জিনিসটা মানে উঠাই বলছি। সো 2 মাসের ভিতরে আমি লাইক আই হিট 1K ইন লাইক 2023। ইয়েস, 2023। এখানে এই এই জিনিসটা কোথা থেকে আসলো, যে মানে আমার ম্যাকের টাকাটা মানে উইদিন দিস 2 মান্থস আমার মানে ফিল আপ করতে হবে? তো এই যে এই মাইন্ডসেটটা, যে উইদাউট লাইক আই ওয়ার্ক ফর ইট। তো আমি একটা ক্লায়েন্ট পাইছি দুবাইয়ের, ফিটনেস কোচ। ও মানে আমার মানে কত দিত, লাইক $600 ওই সময়। তারপর ওর একটা ফ্রেন্ড, সো ও করছে কি আরেকটা ফ্রেন্ডের কাছে রেফারেল দিছে, সো ওই জায়গা থেকে আমি কিছু পাইছি। সো আই হিট 1K। আচ্ছা, ওয়ান মোর থিং, আর ইউ ইউরসেলফ অ্যান এডিটর? এটা অনেকে জিজ্ঞাসা করে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আগে লাইক করতাম, আমি বলছি না যে আমি অনেক হেভি এডিট পারি, আমি আফটার এফেক্টস বুঝি না বলতে গেলে। সো আমি তোমার কনসেপ্টটা ভালো আছে, যে একটা এডিট দেখে বুঝতে পারতেছো যে এটা হিট করবে কি করবে না, ওই সাইকোলজিটা ভালো বুঝো। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, ঠিক আছে। এন্ড নাও কামিং টু দ্য পয়েন্ট, লাইক 10K হিট করতে মানে কি ইন্সপায়ার করছে? যে মান 1K তো অনেকদিন স্ট্রাক আছি, 2K হইছে, ঠিক হইছে, লেটস হিট করতে। 10K তে, সবাই বলে 10K বেশি। হ্যাঁ হ্যাঁ, 10K তে হিট করতে কি যে ভাই আমি তো মানে একা একাই $1,000 কামাইতে পারতেছি। সো ওয়াই নট লাইক ট্রাই মোর এন্ড হায়ার মোর পিপল। সো আমি রিমোটলি মানুষজন নিলাম, আমি এখন রিমোটই আছি। তো রিমোটলি মানুষজন নিলাম, নেওয়ার পরে হালকা পাতলা কাজ করলাম, দেন আই হেড লাইক $4,000। 4,000 হিট করার পরে আস্তে আস্তে চিন্তা করলাম যে না, আমার তো $4,000 আছে, বাট আমি যেই জায়গায় ছিলাম ওই জায়গায়, কারণ আমি যেই যা টাকা ইনকাম করতেছি ওইটা তো আমার মানে রিমোট টিমের পিছনেই যাইতেছে।
সো মানে এরপরের থেকে আমি চিন্তা করলাম যে না, আই হ্যাভ টু এক্সপ্যান্ড, আই হ্যাভ টু স্কেল। তারপরে আমি আস্তে আস্তে মানে 10K এর দিকে আমার গোলটা লাইক। আচ্ছা, এই 10K হিট করতে তোমার কি কোনো ইন হাউসে যাওয়া লাগছে? না, এ পর্যন্ত ইন হাউসে যাই নাই। ইন হাউসে যাওয়ার প্ল্যান আছে, In that case, profit marginটা কেমন ছিল? I need to stack more money before that. So আমি এখন আচ্ছা, in that case তোমার like profit marginটা কেমন ছিল? Like 50% toward the project? কথা কথা। কবে কবে এটা কবে? মানে যখন 10K হিট করছো স্ল্যাবটা, তখন তোমার মানে এজেন্সি প্রফিট কেমন ছিল আর কি? এজেন্সি প্রফিট, নট পার্সোনাল প্রফিট, এজেন্সি প্রফিট কেমন ছিল? আচ্ছা, এজেন্সির প্রফিট লাইক অল টাইম লাইক 10K হিট করি বা মানে এভারেজ একটা আমি আইডিয়া দিই, লাইক 60% 50% এরকম থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তো এটা একটা ভালো জিনিস। আমার এখানে একটা শিক্ষার জিনিস আছে, এটা হচ্ছে বিফোর আই গো ইন হাউস টোটালি আমার কিছু মানি বা ক্যাশ স্ট্যাক থাকতে হবে, বা অ্যাটলিস্ট আই শুড হ্যাভ দ্যাট প্রিভিলেজ, সো দ্যাট মানে মাই ফাদার অর মাই আঙ্কেল অর সামওয়ান কুড পুশ মি ইন এ ওয়ে সার্টেন যে এই নাও 20 লাখ টাকা একটা অফিস করো, হুম। সামথিং লাইক দ্যাট। সো ইফ ইউ আর নট দ্যাট প্রিভিলেজড এনাফ, you don't have to think that oh, I don't have financial support, I cannot do this. So যেটা শিখা you can stack up like 1,000, 2,000, 3,000, 4,000, and making $20,000 of a stack is not that much of a big deal right now at in 2026. You can save that up, then you can go for in-house even if you need it. But if you don't need it, তোমার আসলে লাগতেছে না। তুমি যদি রিমোটলি তুমি যদি 10K 7K হিট করে স্যাটিসফাইড থাকো, মেইন জিনিসটা হচ্ছে বিং স্যাটিসফাইড এন্ড বিং হ্যাপি। ইফ ইউ আর হ্যাপি উইথ 7 to 8K, আই থিঙ্ক এটা করতে করতে উইদিন এ ইয়ার তোমার আসলে নিয়ার বাই 100K এর কাছাকাছি চলে যেতে পারে। সো এটা একটা মানে লার্নিং লেসন শিফার জার্নি থেকে। এখন কামিং টু জুনায়েদ, আমি যতটুকু জানি জুনায়েদ, সরি ফর ইন্টারাপ্ট। আমি আরেকটা জিনিস অ্যাড করি, আমার লাইফে এরকম আমি অনেকগুলো মানুষ দেখছি যারা মানে ইন হাউসে গেছে একটা মাত্র কারণে, ভাই আমার একটা অফিস আছে, একটা ভাই আমার অফিস আছে, আমি অফিসে যাই ডেইলি, এই কারণে ইন হাউসে গেছে, দেন দে লাইক লুজ অল দ্য মানি। হ্যাঁ, তবে আমার ক্ষেত্রে হয়েছে কি, আমি রিসেন্টলি ইন হাউসের ইয়েটা ফিল করতেছি বিকজ অফ মাই পার্সোনাল ট্রেডস। আমি বাসায় থাকলে পাশে আমার বেড, পাশে আমার মানে টিয়া সবকিছু আমি ফ্যাসিলিটিস পাইতেছি, আই ফিল লাইক যাই রেস্ট করি। আমি ওই ইয়েটা পাইতেছি না। তো আমি কি করতেছি, আমি এখন ওই কোওয়ার্কিং স্পেসে গিয়ে আমি পার্সোনালি কাজ করি। লাইক আই গো ফুল লগড ইন ফর 4 hours স্ট্রেট এভরি ডে। ওই 4 hours আমার লাইক 10 to 15 hours এর কাজ হয়ে যায়। লাইক কোওয়ার্কিং স্পেস কি ঢাকায় আছে? আমি জানতাম না। হ্যাঁ, ঢাকায় আছে, অনেক আছে, অনেক আছে, অনেক আছে। আমি ওই মোড়ে মোড়ে করি আর কি। আচ্ছা, দিস ইজ নট স্পন্সর্ড, আমি ওই যে আমাদের 27 মোড়ে এখানে আছে, তো এখানে করি আর কি। তো কামিং টু জুনাইদ, লাইক জুনাইদ তোমার জার্নিটা আবার একটু ডিফারেন্ট অ্যাজ ফার এজ উই নো। হ্যাঁ, বাট হ্যাঁ, তুমি স্টার্ট করছিলা উইথ অ্যানাদার ব্রাদার, আমাদের আরেক ভাই ভাই ওর ও একটু ব্যস্ত, আয়ান ভাই। আয়ান জয় কিন্তু ফাটাইতেছে অলরেডি, এতই ব্যস্ত পডকাস্ট আসতে পারে না। আচ্ছা, যাই হোক, ওর সাথে তুমি স্টার্ট করছিলা, দেন ইউ গাইস started your own journey differently, and so তোমার ক্ষেত্রে আই গেস লার্নিংটা অন্যরকম ছিল। would you please share? আচ্ছা, সো ফার্স্ট অফ অল আই উড লাইক টু সে যে স্টার্টটা আয়নের সাথে হয় না, স্টার্ট আসলে আমি নিজে নিজেই করছিলাম মানে কোভিড এর পর Okay. থেকে। প্রথমে হচ্ছে ফাইবারে ট্রাই করছিলাম, যেভাবে সবাই যায় লোগো ডিজাইনার, $5 লোগো ডিজাইন বিক্রি করতে করতে। সো ওইখানে কিছু অর্ডার আসছিল, বাট আনফরচুনেটলি ওইটা মানে পকেট পর্যন্ত টাকাটা আসে নাই, কারণ আমার পাসপোর্টের ঝামেলা ছিল। সো ওইটার পরেই আসলে এই যে আউট অফ মার্কেট প্লেস, লিঙ্কডইন, এগুলো নিয়ে ঘাটাঘাটি শুরু হয়। লিঙ্কডইনে প্রচুর আউটরিচ করা হয়েছে, বাট লিঙ্কডইনে একটা সার্টেন টাইম পর মনে হয়েছে যে আচ্ছা, লিঙ্কডইন থেকে আমার কল বুক হইতেছে ইয়েতে, বাট টাকা দেওয়ার মতো লোক নাই। এটা হয়তো বা হ্যাঁ আমার ভুল হইতে পারে, যে হয়তো বা আমি লিড কোয়ালিটি ঠিক মতো ফিল্টার করতে পারি নাই, বাট এখন রাফায়েত ভাই বা অন্য মানুষদের সাথে কথা বলে যেটা মনে হইতেছে যে লিঙ্কডইনে সবাই একটা ভাইব করে যে অনেক রিচ, অনেক কিছু জানে, বাট আসলে মোস্ট অফ দ্য লিডস এর কাছে আসলে টাকা নেই অনেক ক্ষেত্রে। তো এই জন্য আসলে লিঙ্কডইনটা এরপর আর ইয়ে করা হয় নাই। পরে আমি হইতেছে মেইলে আউটরিচ করা স্টার্ট করছিলাম, কিছু রেজাল্ট পাইছি। তারপরে হইতেছে দেখলাম এই যে যার কথা বললেন ওর সাথে দেখা হয়েছে, দেখলাম যে ও ভালো কাজ করতেছে, এডিট করতেছে। তো আমি ওকে রিচ করি যে ভাই আমার তো এরকম সেলস এর দিকে এক্সপিরিয়েন্স আছে, আমি তোমার কাজটা করি, তোমার সেলস এর দায়িত্বটা আমি নিতে চাচ্ছি এজ আ কো ফাউন্ডার। পরে ও বলছে ঠিক আছে ব্রো, একসাথে কাজ করি। তো ওইখানে আমি মোটামুটি 2 বছরের মতো ছিলাম। আমি সোললি মোটামুটি 0 to বলা যায় 3-4 thousand পার মান্থের মতো রিচ করে গেছিলাম, মানে নিয়ে গেছিলাম ওই পর্যন্ত। তারপরে আসলে I needed some more controls and a lot of stuff, so আমি নিজেরটা স্টার্ট করি জিফ্লুয়েন্স। আই থিঙ্ক মোটামুটি কয়েকজন জানে। তো জিফ্লুয়েন্স স্টার্ট করার এখানেও কিছু লেসন আমি দিতে চাই। সেটা হইতেছে যে অনেকে চিন্তা করে যে ভাই আমার ওয়েবসাইট নেই, আমার লোগো নাই, সো আমি কিভাবে কি স্টার্ট করবো। সো এদের জন্য একটা লেসন হইতেছে যে আমি জিফ্লুয়েন্স যখন স্টার্ট করছি
উইদাউট হ্যাভিং মাই লোগো, উইদাউট হ্যাভিং মাই ওয়েবসাইট, আমি কোনো কিছু ছাড়া জাস্ট গুগল ড্রাইভে কয়েকটা পোর্টফোলিও নিয়ে আমি হয়তো $5,000 হিট করছিলাম, উইদাউট এনি ওয়েবসাইট, উইদাউট এনি কাইন্ড অফ পোর্টফোলিও, জাস্ট ড্রাইভে জাস্ট কয়েকটা স্টাইলের ভিডিও, দ্যাটস ইট, দ্যাট ওয়াজ মাই পোর্টফোলিও। বিকজ আমার চিন্তাধারা ছিল যে আমি এই বিজনেস থেকে লাভ করবো, ওই টাকা দিয়ে আমি ওয়েবসাইট বানাবো। সো ওই লোগো টোগো ওয়েবসাইট এটার পিছনে আমি খুব কম টাইম ওয়েস্ট করছি। বিকজ আমার চিন্তাধারা হইতেছে যত আউটরিচ করবো তত মানুষের সাথে নেটওয়ার্ক হবে, আর যত নেটওয়ার্ক ততই লাইক প্রফিট বা মার্জিন বা ক্লায়েন্ট, যেটাই আমরা বলি। সো $5,000 আমি নিজে যে হিট করি, তখনও রিমোটলি ছিলাম। এখানে একটা মজার গল্প হইতেছে যে আমি মনে হয় হাবিব ভাইয়ের সাথে শেয়ার করছিলাম, আমার একটা ক্লায়েন্ট ছিল, ওর নাম ছিল রাফি। ও হচ্ছে তোমার ওই যে থিম বেসড একটা ইনস্টাগ্রাম চালাইতো, আমি ভাইকে শেয়ার করছিলাম। থিম বেসড ইনস্টাগ্রাম মানে হইতেছে যে জাস্ট একটা তোমার ট্রেন্ডি মিউজিক পিছনে বাজবে আর সামনে একটা মোটিভেশনাল কোড বা ডিফারেন্ট কাইন্ড অফ কোড, ওইটা। সো ওইটা মনে করো ও প্রায় 100-200 মতো অর্ডার দিত, আমাকে ওই একটা ক্লায়েন্টই 2,000-এর মতো মান্থলি ওয়ার্ক দিত। তো ওইখানে যেটা হয়েছিল, ওইখানে আমি ওর সাথে কাজ যখন স্টার্ট করছি তখন ওর ফলোয়ার মোটামুটি প্রায় 60,000-65,000-এর মতো ফলোয়ার ছিল ইনস্টাগ্রামে। তো আমি ওর সাথে 2 মাস কাজ করার পর ওর ইনস্টাগ্রামে প্রায় মানে 120K ফলোয়ার হিট করছে। তো এইটা আসলে আমার জন্য একটা বেঞ্চমার্ক ছিল। তো তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, এই যে এই স্ক্রিনশট দুইটা যে আমি পাইছি যে ট্রান্সফরমেশনের, এই দুইটা দিয়ে আমি আউটরিচ করা স্টার্ট করছি, যে এইটাই আমার পোর্টফোলিও, এইটাই আমার সবকিছু, আমার কোনো ওয়েবসাইট নেই, আমার কোনো লোগো নেই, এটাই আমার সবকিছু। যে আমি এই যে ওর জন্য কাজ করছি, এখান থেকে ওখানে নিছি, উই ক্যান ডু সাম ফ্রি ওয়ার্ক অর ফ্রি কাইন্ড অফ স্যাম্পলস বা 30% ডিসকাউন্ট ফার্স্ট মান্থ, এরকম মানে খুবই লোভনীয় অফার যেটা বলা হয়। তো আমার মেইন উদ্দেশ্য ছিল যে এই পোর্টফোলিওটা থেকে আমি অ্যাটলিস্ট একটা B2B হিট করব। কারণ কি, B2B হইলে লাভ হইতেছে দুইটা, এক হইতেছে B2B বিজনেস যারা, ওরা একটু টাকা বেশি দেয় কম্পেয়ার টু B2C ক্লায়েন্ট, প্লাস ওদের রিটেন করা অনেক ইজি। কারণ ওদের বিজনেস থাকা মানে আমাদের বিজনেস থাকা, খুবই সিম্পল ম্যাথ। ওদের আসলে ওইরকম আমাদের এডিট করা ভিডিও কত ভিউ হইতেছে, ওইটা থেকে কোনো সেল পাচ্ছে কিনা, ওইটা ওরা কেয়ার করে না, জাস্ট ওদের বিজনেস থাকলে আমাদের বিজনেস থাকবে, খুবই সিম্পল ফান্ডা। তো আই ওয়াজ সাকসেসফুল টু দিস প্ল্যান। একটা B2B ইয়া করি, একটা B2B ক্লোজ করি। ক্লোজ করার পর ওর সাথে আমার বেশ কয়েকদিন কাজ হয়েছে, লাইক ওই একটা B2B আমাকে প্রায় $3,000-4,000 মতো কাজ দিত। ওই একটা এজেন্সির আমি মনে করো যে প্রায় 5 থেকে 10টা ক্লায়েন্ট হ্যান্ডেল করতাম, ক্লায়েন্টের সব ভিডিও। তো ওইটা করার পরে আমার মোটামুটি দেখলাম যে ওই B2Bটা আমার দাঁড়ায় গেছে মোটামুটি। ওইটা করতে করতে আবার আমি কিছু খুচরা ক্লায়েন্টও নিছি, মানে নর্মাল আউটরিচ, শিফা যেটা করে, বা নর্মাল যে আউটরিচ মানে যে ইউটিউব থেকে লিড ফিল্টার করে জাস্ট আউটরিচ করা। হ্যাঁ হ্যাঁ, মেস তো আউটরিচ। ম্যাস আউটরিচ করা বাট পার্সোনালাইজ, ঠিক আছে। তো ওইখান থেকে কিছু আমি খুচরা ক্লায়েন্ট পাই। তো খুচরা ক্লায়েন্ট যখন আমি নিছি তখন আমার টার্গেট ছিল যে আচ্ছা আমার এজেন্সির অ্যাটলিস্ট 2 মাস হয়ে গেছে, আমার একটা ইয়েতে যাইতে হবে, কি বলে জানি, ইন হাউসে যাইতে হবে। সো ইন হাউসে যাওয়ার মেইন প্ল্যান এরকম কোনো কিছু ছিল না যে আমার হইতেছে অফিস আছে বা এটা, বাট আমার টার্গেট ছিল আমি কিছু পোলাপান তৈরি করব ফ্রম স্ক্র্যাচ। ঠিক আছে, ফ্রম স্ক্র্যাচ মিনস একবারে কিছু জানে না, এটা হইতে পারে আমি আমার গ্রাম থেকে উঠে আনবো, বা হ্যাঁ ভাই কি ইনহাউস কিছু কি এই বলবেন? কারণে ইনহাউস কি এই কারণে দরকার পড়ছে যে ভাই আমি রিমোটলি আর সামলাইতে পারতেছি না, মানে এত কাজ আসছে, না এই কারণে কি দরকার পড়ছে বুঝতে পারছি, হ্যাঁ। ফ্রম দ্য ভেরি বিগিনিং যে না সামনে তো পড়বে, লেটস বিল্ড সামথিং। আচ্ছা, না এটা খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। সেটা হইতেছে যে আহ, আমি আমার যেটা দেখা, আমার যেটা অবজারভেশন, আমরা যারা এই এডিটিং এজেন্সিতে আছি আর যারা মোটামুটি ভালো এডিট পারে, হুম, ওদের না অনেক মানে আনরিয়েল ড্রিম দেখানো হয়েছে যে ভিডিও এডিট মানেই কয়েক লাখ ডলার, কয়েক হাজার ডলার। সো ওদের ইগোটাও আসলে ওইরকম থাকে যারা রেডিমেড এডিটর। সো এইটা আমি অনেক আগে থেকে ফিল করতে পারছিলাম যে আমি যদি এইভাবে ইয়ে করি, এভাবে প্রজেক্ট বেস যদি আমি আগাই, একটা সার্টেন টাইম পর আমি স্টাক হয়ে যাবো। তো এটার ইয়ে হইতেছে যে আমার স্ট্রেস থেকে পোলাপান বানাইতে হবে। স্ট্রেস থেকে তুমি যখন একটা পোলাপান বানাবা, অ্যাটলিস্ট ওদের উপর তোমার একটা অথরিটি থাকে, তুমি যত টাকাই দাও। অবশ্যই আমি বলবো না যে ওই যে লো পে করো বা লেবার জব হিসেবে দাও, অবশ্যই এটা না, ওইটা ডিফারেন্ট একটা জিনিস, ওইটা অবশ্যই আমি করি না বা কেউই করে না। আমি রিমোটলি করতেছি, আমি একটু রিভিল করি। আবরাম ফারদিন ভাই, ওই যে হ্যাঁ হ্যাঁ, ইয়া চিনি আমি, উনি এফ হ্যাঁ প্রোডাকশন। এম প্রোডাকশন, ওনার সাথে একটা মিটিং আছে। হি ওয়াজ লাইক, হাবিব তোমার যদি ভালো প্রপার সিস্টেম থাকে, যে লাইক একটা মানুষ হায়ার হওয়ার পর সে সেলফ ওয়েতে বুঝে যাইতেছে যে তার করণীয় কি, তোমার সিস্টেম যদি এত সলিড হয়, তোমার ম্যানেজার রিসার্চ যদি এত ভালো গ্রুম করতে পারে, you can literally make 10 to 12K from your remote team. So আমি ওই পথে যাইতেছি আপাতত। হুম এখন আমারটা শেয়ার করার পর আমি বলবো যে আমি কেন ওই পথে যাইতেছি। And recently I'm working with a guy, his name is Nahid.
সো ওকে আমি মিট করি 2023-4 এর দিকে আর কি, যখন এজেন্সিটা আমি আমি যখন গ্লোবাল ক্লায়েন্টদের রিচ করা শুরু করছি হুম 24-এ, হুম তাহলে 24 হ্যাঁ আমি ওর সাথে ইয়ে করি। সো ও তখন এসএসসি ক্যান্ডিডেট ছিল, বাট ওর কমিউনিকেশন স্কিলস এত জোস, লাইক হি ক্যান ওপেন হিজ ওন এজেন্সি, বাট ওর যেহেতু বয়স কম, ওর একটু মানে পিপল হ্যান্ডলিংটা একটু ইয়ে আছে, একটু শিখতেছে। সো আমি ওরে বিল্ড করতেছি, ও আমার সাথে ইয়ে করতেছে। তো আমি এই যে রিমোটলি জিনিসটা বিল্ড করা শুরু করছি, কাজ আমি হুম ওই যে এখানে তোমাদের দুইজনের লার্নিংসটা আমার কাছে আছে। এখানে হচ্ছে কি, ফিফা যেটা করলো যে হুট করে রিমোটলি সে 10K হিট করে ফেলছে, কিন্তু তার 50% আসতেছে। কিন্তু তুমি যদি 10K হিট করো, কথার কথা, তোমার যদি ইন হাউস, তোমার হয়তো 70 to 70 তোমার এজেন্সি ট্রু প্রফিট থাকতেছে। হুম তো এটা খুবই রিস্কি, কারণ যখন কাজ থাকবে না তখন তোমার স্যালারি দিতে হবে বাই হুক অর বাই ক্রুক। হুম তো এই আমার টু বি অনেস্ট, আমি এত সাহস আমার নাই এখন ওই যে আমি এই রিস্কটা নিবো, কারণ আমি এই রিস্কটা নিছি এবং আমার অনেক জায়গায় লোন নিতে হয়েছে পরে স্যালারি দেওয়ার জন্য। তো আমার এইটা হয়েছে। আরেকটা হচ্ছে, আমি চাচ্ছি যে 10K না হোক, 7 to 8K আমি ভিডিও এডিটিং এজেন্সি থেকে আমি একটা সলিড টিম বানাই ইয়ে করবো। আর যেটা বললো অথরিটির কথা, এই অনেক হয়তো শুনলে, অনেক এডিটররা যারা দেখতেছে এখন, ওরা হয়তো শুনলে বলতে পারে যে ভাই আমরা আমাদের কি কি কিনে ফেলছেন নাকি ভাই, এটা অথরিটি অ্যাজ ইন লাইক ভাই ব্রাদার একটা সম্পর্ক হয়েছে। তখন মানে আমি মানে এমন হয়েছে, আমার একটা এডিটর আমার বলতেছিল যে ভাই এই মাসে আপনি আমাকে বেতন না দিলেও হয়েছে, কিন্তু লেটস ডু ওয়ান থিং, আমি যেটা পাই ওইটার থেকে একটু বেশি পুশ করি, যাতে ক্লায়েন্টটা রিটেন করে পরের মাসে। মানে ওর সাথে একটু মনোমালিন্য হুম হয়েছিল ক্লায়েন্টের সাথে, যে তুমি তো কোয়ালিটি দিতেছ না। ভাই আমি ওর একটু কোয়ালিটি দিই, আপনি আমার দরকার হলে পে যেটা দিতেন ওইটা থেকে একটু কমাই দেন, যে লেটস কিপ হিম ফর 2 to 3 months, এরপর আপনি ওকে একটু হাই পিচ করে আমাকে পোষাই দেন। তো এখন হুম আমি যদি নর্মালি হায়ার করি, লেটস সে হি ইজ রেডিমেড এডিটর, হুম ওরে যদি আমি বলি যে আমার ক্লায়েন্টের এই অবস্থা, তোমার আমি একটু আপাতত কম দিই, তুমি পরে আমাকে ইয়ে করে দিও, হি উইল লাইক ব্রো আমার জন্য আরো 3টা এজেন্সি বসে আছে। হুম তো ট্রু এই জিনিসগুলা মানে, আর এখন এডিটর পাওয়া খুবই টাফ, টু বি অনেস্ট, এডিটর পাওয়া খুবই টাফ। মানে এই কারণে বানানোটাই হচ্ছে এখানে বানানোর দুইটা অ্যাসেট হতে পারে। তো তোমরা যারা ফ্রেশলি স্টার্ট করতেছো, তোমরা যদি ভাই ব্রাদার থাকো 4-5 জন মিলে, মানে কেউ সবাই এডিটর ওইভাবে ওইভাবে বিল্ড করো, একটা টিম বানাও। টিম বানায় তোমরা স্টার্ট করতে পারো, তখন এটা লং রানে তোমাদেরকে অনেক কোয়ান্টিটি নিতে হেল্প করবে এবং অনেক কোয়ালিটি পুশ করতে হেল্প করবে, কারণ তোমাদের আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো টিমের মধ্যে। আর তুমি যখন রেডিমেড হায়ার করতে যাবা, তুমি অনেক প্যারা খাবা, লাইক আর রিমোটলি তো আরো প্যারা খাই। ক্লায়েন্ট এডিটর ফ্লাইট মোড, এডিটরের নানি মারা গেছে, হুম এডিটরের কম্পিউটার ব্লাস্ট হয়ে গেছে, অনেক কাহিনী আছে। তো এই জিনিসগুলো আমরা অনেক ফেস করি। তো ইয়া, জুনাদ, হ্যাঁ তুমি বাকিটা হ্যাঁ কন্টিনিউ করো, আমি জাস্ট তো আমার বললাম আর কি। না 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 সমস্যা নেই। সো হ্যাঁ ভাই যেগুলো বলছে সবই লজিক্যাল আসলে। সো এখানে আরেকটা জিনিস আমি বলে রাখতে চাই যে আমি যখন এজেন্সি স্টার্ট করছিলাম আমি হয়তো একেবারে সিনিয়র একজন এডিটর হায়ার করছিলাম যে টপ নচ এডিট করে। তো আমার আসলে এখানে ভুল, সো এটা লার্নিং এর জন্য সবাইকে বলতেছি যে যাদের আসলে ইয়ে এজেন্সি হবে মানে অফলাইন এজেন্সি বা অফিস থাকবে তারা যেন প্রপার একটা ডিলে আসে। ডিল অ্যাজ ইন মানে প্রপার সাইনিংস বা তুমি কবে এখান থেকে যাইতে পারবা বা যাওয়ার আগে কতদিন তুমি এখানে থাকবা বা প্রপার একটা সিস্টেম। সো আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি ওকে প্রায় 40,000 টাকা দিতাম, যেটা মনে করেন যে বাংলাদেশের পার্সপেক্টিভে কিন্তু হিউজ। ইভেন একটা কর্পোরেটে গিয়ে এটা কামাইতো ভাই কিন্তু ইনসেন্ট, ঠিক আছে? তো ও কি এমএনসিও করলো, কিন্তু 35 এরকম দেয় হ্যাঁ হ্যাঁ স্টার্টিং এ। রাইট রাইট, তো এটা দিতাম। ইভেন ওর মনে করেন যে এই যে নভেম্বর ডিসেম্বরে ওর হইতেছে ওয়াইফ প্রেগনেন্ট ছিল। তো অবশ্যই অনেক কাজ ডিলে গেছে। তো আমি বলছি যে আচ্ছা ভাই ঠিক আছে, তোর কোনো টাকা কাটতেছি না, তুমি জাস্ট বাবুটাকে বাঁচাও। আনফর্চুনেটলি আমরা বাঁচাইতে পারি নাই, যে হেলথ ইস্যু ছিল, অনেক কিছু ছিল। যেটাই হোক, পরে ও বলছে যে ভাই ঠিক আছে তুমি তো ইয়ে করলা, আমাকে অনেক হেল্প করছো, আমি জানুয়ারি থেকে একেবারে রোবটের মতো তোমার কাজ করবো। আমি বলছি ভাই রোবটের মতো কাজ করা লাগবে না, জাস্ট নর্মাল প্রসেসে কাজ করলেই হবে। আচ্ছা, সো কি হইলো, জানুয়ারির প্রথম 10 দিন গেল ভালো হলো, 15 দিন গেল, 18 দিন গেল, যেই আমি জানুয়ারির বেতনটা ওরে দিয়ে দিলাম তখন বললো যে ভাই আমার আসলে পোষাইতেছে না, অন্য এজেন্সি থেকে একটা ইয়ে আসছে, আমি যাইতে চাইতেছি। আমি বলছি যে আচ্ছা ঠিক আছে দেখা যাক কি করা যায়। ও মা, দেখি যে ও পরের দিনই চলে গেছে। তো এটা আসলে কোনো একটা প্রফেশনালিজম কিন্তু হইতে পারে না। কারণ ঠিক আছে অবশ্যই তুমি যাইতে পারো, বাট এটা তো আসলে অ্যাটলিস্ট একটা ওয়ার্নিং লেটার বা কিছু একটা বলা লাগে মানুষকে, রাইট? অ্যাটলিস্ট ভাই একটা বাসা এক্স্যাক্টলি, একটা বাসা হ্যাঁ, ছাড়তেও তো মনে করো যে মানুষ 5 দিন 10 দিন বা তিন এক মাস মাস আগে আগে বলা বলে, লাগে। রাইট? ইভেন মনে করেন যে ওর হ্যাঁ, হাতে আমার যে রানিং প্রজেক্টটা ছিল ওইটারও মনে করেন যে 50% করে গেছে, সো ওইটা আবার আমার অন্য এডিটরকে দিয়ে করানো লাগছে। তো এটা আসলে আসলে একটা লেসন। অবভিয়াসলি আমিও অনেক কিছু জানি না, আমি অনেক কিছু শিখতেছি, যেহেতু আসলে অফলাইন একটা অফিস মানে কিন্তু অনেক কিছু কম্পেয়ার টু রিমোট একটা বিজনেস, ঠিক আছে? তো এটা এখন আবার এই যে আজকে একটা এটা আমি নতুন ছেলে আসছে।
হ্যাঁ ভাই বলেন। না না বলতে এইটা আমি পরে বলবো যে এটা আমি ফেস করছি, এরপর আমি এটা সলভ করছি কেমন, এটা আমি বলতেছি, তুমি আচ্ছা আগে আচ্ছা আচ্ছা তোমারটা শেষ করো। আচ্ছা আচ্ছা। তো হ্যাঁ আমি খুবই শর্টে শেষ করতেছি যে যেমন এই যে আজকে আরেকটা ছেলে আসছে খাগড়াছড়ি থেকে, ও পুরো একদম নতুন, ওকে আমরা ট্রেন করতেছি। তো আর প্রথমে যাকে আনছিলাম একদম ফ্রেশ করে অলরেডি ট্রেন হয়ে গেছে, ও এখন হাই এন্ড এডিট করে 3-4 মাসের মধ্যে এডিট হয়ে গেছে। সো এখন আরেকজন হুম। আনছি, এই যে আজকে আসছে ঢাকায় আমার অফিসে আসছে, অফিসে থাকতেছে খাইতেছে 3 মাস পর আর কি ওর স্যালারি স্টার্ট হবে, বাট 3 মাসে থাকা খাওয়া এভরিথিং ইজ ফ্রম মাই এজেন্সি আর কি। ঠিক আছে। আর আরেকটা ছোট একটা জিনিস দিয়ে আমি শেষ করতেছি যে ট্রেন করার যে ব্যাপারটা, হ্যাঁ ট্রেন করার ব্যাপারটা হইতেছে আমরা দুই ভাবে করতে পারি ফ্রম মাই এক্সপিরিয়েন্স। এক হইতেছে ইদার হায়ার আ সিনিয়র এডিটর, যাকে তুমি বলবা যে তুমি কাজও করবা প্লাস ট্রেনও করবা অ্যাজ আ মেন্টর প্লাস অ্যাজ অ্যান এডিটর। আর সেকেন্ড ওয়ে যেটা আমার জন্য সবচেয়ে ভালো কাজে দিতেছে, এন্ড আমি সবার এইটাই সাজেস্ট করবো, যেটা হইতেছে যে ইনভেস্ট অন আ হাই এন্ড কোর্স। ঠিক আছে। আমি রিসেন্টলি আমি আই থিঙ্ক স্টোরি দিছি ভাই, আপনারা দেখছেন, আমি জোসেফের একদম আপডেটেড যে কোর্সটা $450 দিয়ে আমি কিনছি। সো হুদাই কিনি নাই, ঠিক আছে, আমি নিজে এডিটর না, বাট কিনছি কারণ ওইখানে প্রচুর ভ্যালু আছে। ঠিক আছে। সো চাইলে তোমরা, হ্যাঁ, ইভেন জোসেফের সাথে আমার ভালো একটা সম্পর্ক হয়ে গেছে ওইটা থ্রুতে, ওর কমিউনিটির অনেকের সাথে আমার কথা, ইভেন জোসেফের সাথে অনেক কথা হয়েছে। সো এটা করলে হয় কি, মানে ওই ইউটিউব থেকে খুঁজে খুঁজে না আসছে, একেবারে সিস্টেমাইজ ওয়েতে একটা প্রসেসে থাকে যে প্রথমে প্রিমিয়ার প্রো, প্রথমে আফটার ইফেক্টস, এরপরে ট্রেন্ডি যে স্টাইল গুলো ওগুলার ব্রেকডাউন, কিছু টেমপ্লেটও সাথে থাকে, প্রজেক্ট ফাইল শেয়ার করে দিছে। তো এটা খুবই ভালো, আর এটা খুবই স্মুথ যাইতেছে। সো এটাই আর কি, এটাই সাজেস্ট করবো যে যারা আসলে স্টার্ট করতেছো প্লাস ইন্টার্নদের হায়ার করার চিন্তা করতেছো, এটা ইট ক্যান বি আ ভেরি গুড অপশন। সো হ্যাঁ হাবিব ভাই কন্টিনিউ। আচ্ছা, ওই যেটা বললাম ওই যে ডিচ খাওয়ার যে ব্যাপারটা, পরে মানে আমি মানে এটা শিখছি, আমি নিজেই একটা এজেন্সিতে কাজ করতাম, কানাডিয়ান এজেন্সি, মানে মার্কেটিং এজেন্সিতে। তো ওরা ওদের এমপ্লয় হায়ারিং এ যেটা দেখলাম যে ওখানে লেখা আছে যে নোটিস পিরিয়ড হচ্ছে 3 মান্থ। 3 মান্থের মধ্যে ইউ শুড ব্রিং সামওয়ান অফ ইউর ক্যালিবার, ট্রেন হিম অর হার ফর দ্য নেক্সট 3 মান্থস এন্ড দেন লিভ দ্য স্পট। হ্যাঁ, তোমার এই 3 মান্থের পেমেন্ট তুমি নোটিস পিরিয়ড আমাদেরকে দিলেও ফুল পেমেন্টটা তুমি পাবা। এন্ড ওই ছেলেটা যদি ভালো করে, মানে ওইখান থেকে একটা মানে ইয়া পাবা আর কি, আফটার 6 মান্থ তোমার সাথে যোগাযোগ করা হবে, ইয়ে করা হবে। So, এমন মানে এমন সিস্টেম করছে যে কেউ যদি ছেড়েও যায় ওদেরকে, আফটার 6 মান্থ ওরা কিছু একটা দেয়, সো দ্যাট মানে ওর সাথে সম্পর্কটা ভালো থাকে। সো দ্যাট ওই ছেলে আমার এই এজেন্সিকে আমি আমি লিভ করার পরেও আরো 3টে এমপ্লয় দিছি ওদেরকে, জাস্ট বিকজ ওরা 6 মান্থ পরে আমাকে আর একটা লাইক $500 আমার এই পুশ করছে। তো আমার আগের ইয়েটা ভালো ছিল, পরে আমি দেখলাম যে ইটস এ নাইস থিং। তো আমি এরকম করে করে প্রায় $1,500 আমি এমনি পাইছি, উদয় পাও পাই গেছি আমি, জাস্ট আচ্ছা ওদেরকে আচ্ছা। ইয়ে করে। কিন্তু আমারও কাজ করতেছে, কিন্তু ওখানে আবার ফুল টাইম করতেছে। তো এই এডিটর গুলো হ্যাপি যে ভাই থ্যাংক ইউ সো মাচ একটা ফুল টাইম জবের ব্যবস্থা করে দেওয়ার জন্য। তো এই যে মানে ওদের সাথে আমার একটা সম্পর্ক আছে, এটি আছে, মানে নেগেটিভ একটা রিয়াকশন হয় না। আর আমি যে ছাড়ছি, ওরা কিচ্ছু বলে না, দেখবে হ্যাঁ ইটস ফাইন, হয় এরকম, জাস্ট তুমি টার্মস এন্ড কন্ডিশন ওয়াইজ আমাদের এই জিনিসগুলো ফিল আপ করে দাও, দ্যাটস ইট। আমার মানে খুব ইজিলি জিনিসটা হয়ে গেছে। আর অলসো একটা হচ্ছে যে লাস্ট ফিউ ইয়ার্সে অনলাইনে আপনার রিমোট টিম রান করার এক্সপেরিয়েন্সটা কিরকম, মানে এই জায়গায় কি মানে কি কি বটলনেক থাকতে পারে বা কোন কোন সমস্যাটা হতে পারে এটা। আমার স্টে হচ্ছে আই কিপ অন হায়ারিং এ লট, আই কিপ অন হায়ারিং এ লট, কাজ থাকুক বা না থাকুক আমি হায়ার করতে থাকি। হ্যাঁ, আমি ডেমো দিয়ে এডিটরকে বিরক্তি করি না, যে মানে একটা একটা ডেমো 35টা এডিটরে দিলাম, দেখি কে ভালো করে, ওইটা করি না। লেটস সে আমার একটা প্রজেক্ট আছে, মানে কথা কথা লেটস সে আমার একটা প্রজেক্ট আছে, আমি 7 জনের সাথে আমি আগে লেটস আমি 20 জনের সাথে কথা বললাম, হায়ার করলাম লাস্ট 3 মাসে। 20 জনের সাথে মানে 60 জনকে হায়ার করে কথা বলতে বলতে দেখলাম যে 20 জনের কমিউনিকেশন ভালো। আমি প্রথমে কমিউনিকেশনটা দেখি, ওর ইংলিশ ভালো বা ইয়ে বুঝতেছে বা একটু মানে ফ্রেন্ডলি আছে, মানে কথায় কথায় ট্রিগার খায় না বা কথা মানে না বা একটু অ্যারোগেন্ট না, শর্ট টেম্পার না, এই জিনিসগুলো দেখতেছিলাম। তবে যখনই টেস্ট দিই, আচ্ছা উইদিন হাফ এন আওয়ার রিপ্লাই করতেছে। তো এই জিনিসগুলো আমি নোটিস করি, নোটিস করার পর ওদেরকে আমি একটা, আমি লিটারালি এডিটর বিহেভিয়ার শিট মেনটেন করি। একটা এডিটর, আমি এডিটরের নাম লিখি, ওর হোয়াটসঅ্যাপ নাম্বার লিখি, বিহেভিয়ার, কমিউনিকেশন, ইংলিশ, তারপরে সাইকোলজি, এই জিনিসগুলো আবার আমি রেট করি। যখন আমার প্রজেক্ট আসে যে মানে খুব হাই এন্ড প্রজেক্ট, লেটস সে ক্লায়েন্ট একটা রিলের জন্য $150 দিতেছে, কথার কথা এরকম, সে আমাকে 20টা রিল দিবে, 30টা রিল দিবে, তখন আমি মানে সবগুলোতে 5 স্টার আছে যাদের কাছে আমি এদেরকে আগে রিচ করি। ইউজুয়ালি হয় কি, এরা খুবই অকুপাইড থাকে, যেহেতু রিমোট, ওদের অনেক ইয়া থাকে। হুম। তারপর লাইক এরকম এত চেষ্টা করি যেমন ওই অ্যালেক্স শর্মা যদি বলছে যে ইটস অলওয়েজ দ্য ভলিউম গেম, তুমি যদি 10,000টা ইমেল করো তোমার কি একটা ক্লায়েন্টও ক্লোজ হবে না? তো সেম গোজ ফর এডিটর। তোমার হাবে যদি 100টা এডিটর থাকে, টপ নোস আছে হয়তো 20 জন, 20 জনের নক করলা কি 2 জনেরও পাবা না? তো এই কারণে তখন পাওয়া যায়। তো এইটা আমি 2024 আর 25 এর মাঝখান পর্যন্ত খুব স্ট্রাগল করছি, যে
প্রজেক্ট খুব ভালো, ক্লায়েন্ট আমার অ্যাডভান্স দিতে রাজি, এডিটর নাই, এডিটর হাতে নাই, যেহেতু আমি রিমোটলি কাজ করতেছি। সো আমি এখন আই আই অলওয়েজ কিপ অন হায়ারিং, আই অলওয়েজ কিপ অন হায়ারিং। আমার I একটা, guess I should হ্যাঁ try as well. হ্যাঁ আমার জব ডিসক্রিপশন আছে, কিন্তু আমি এক কাজ করে এটা করি না যে মানে সব এডিটরকে এক গ্রুপে রাখি না। সব এডিটরকে এক গ্রুপে রাখলে হয় কি, তারা তারা ফর্ম করে মানে হুম কষ্ট হুম। করলাম আমি, হ্যাঁ হ্যাঁ, আমি ট্রু ট্রু। ওরা নিজে নিজে আর একটা এজেন্সি বানায় আমার গ্রুপ থেকে গায়েব। আমি হ্যাঁ, এটা করি না, আমি সবাইকে আলাদা ভাবে ডিল করি। রিমোটলি করতে গেলে একটা সমস্যা হচ্ছে কি, যেমন জুনিয়রদের একটা বেনিফিট হচ্ছে কি, সে ক্লিক আপ একটা মেনটেন করতে পারতেছে, সবাইকে ওইখানে রেখে সে প্রজেক্ট ম্যানেজ করতে পারতেছে। কিন্তু আমার আলাদা একটা ম্যানেজার রাখতে হইতেছে, যেন সবাইকে আলাদা ইন্ডিভিজুয়ালি হোয়াটসঅ্যাপে সে ট্র্যাক করতে পারে। আনফরচুনেটলি আমি মানে একজন সাথে আরেকজন নিয়ে করতে পারি না, আনলেস এন্ড আনটিল দ্য এডিটর ওয়ার্ক উইথ মি ফর 1+ ইয়ার। হুম আমার এরকম গ্রুপ আছে, 3-4টে এডিটর আছে একসাথে, আর আমার এডিটর ইনচার্জ যে হেড যে, সে হয়তো এই জিনিসটা দেখতেছে, ওদেরকে ট্রেন করতেছে। আমি তখনই পারি যখন আমি মানে ফুললি ট্রাস্টেড যে মানে না, এরা আমার সাথে ডিচ করবে না। তো হ্যাঁ, ওই জুনিয়র যেটা বললো, এটা আমি রিসেন্টলি এবছর থেকে শুরু করছি। আই হ্যাভ এন এডিটর ইনচার্জ, মানে যারা আমার সাথে মানে 2-3 বছর থেকে কাজ করতেছে, তাদেরকে তাদের আন্ডারে বলছে, তোমরা ক্লায়েন্ট তোমরা এডিটর আনো, তোমরাই হায়ার করো, তোমরা জানো তোমাদের ভাই ব্রাদারদের মধ্যে কারা ভালো আছে, এবং ওদেরকে যে ম্যানেজ করবা এটার জন্য আমি তোমাদেরকে আলাদা একটা স্যালারি দিবা, এবং তোমরা যে এডিট করতেছো এটার জন্য তোমরা এডিটিং কষ্ট পাইতেছো। তো ওরা মোটিভেটেড হয়ে মানে আরো 3-4 জন আনতেছে, ট্রেন করতেছে। তো এটা হচ্ছে একটা স্টেপ। আমি এখানে এইচআর নিয়ে কথা বলতেছি, এটা হচ্ছে একটা স্টেপ। এক্সপার্টস আর ট্রেনিং দেয়ার ছোট ভাই ব্রাদার্স। আর একটা হচ্ছে আমি যাদেরকে হায়ার করতেছি, এদেরকে তো আমি দেখতেছি, এরা হচ্ছে কি এরা অলরেডি এক্সপার্ট, ইন্ডাস্ট্রিতে ভালো কাজ টাজ পায়। আর যারা এরকম যে ভাই আমি ডেভিন জাত স্টাইল তুলতে পারি, ডেমো দিছি, আর মনে করো 2016 অ্যালেক্স ফার্মাসি স্টাইল তুলতে পারে নাই, এরা তো শুরুতেই বাদ। এরা হুম। হচ্ছে লাইক ওই আরেকজনের পোর্টফোলিও ড্রাইভ থেকে চুরি করে আনে, বলে কি, ভাই আমি তো এক্সপার্ট। এরা শুরুতেই বাদ, এদের কোনো কথা নাই। এরকম অনেক আছে, এগুলো হুম। হিউজ, এগুলো হিউজ। আমি আরেকটা জিনিস আমি যে জিনিসটা ফিল করছি যে এডিটর, আমি আমার মানে এডিটর যখন ফায়ার করছি আমার লাইফে, সো এটা ফায়ার করার পিছনে ম্যাক্সিমামেরই একটা জিনিস কমন: ল্যাক অফ ডিসিপ্লিন আর ল্যাক অফ কমন সেন্স। এই দুইটা জিনিস মাস্ট। মানে কমন সেন্স নিয়ে আমি 2025-এর শুরুতে আমি একটা এডিটর পাইছি, এত কথা বলে, ও লেটস সে ড্রাইভ থেকে ফ্রেম ডট আইওতে ট্রান্সফার করবে, এটার জন্য আমার কাছে পারমিশন চাইতেছে। তো আমি না বিরক্তি হয়ে বলছি যে দেখেন এক্সওয়াইজেড ভাই, আপনি কাজ ভালো করেন, বাট আপনি মানে আপনার কমন সেন্স এত কম, আপনাকে আমার স্পুন ফিট করা লাগে। সো আই থিঙ্ক ইটস নট এ গুড ফিট ফর আস। মানে আমার অনেক এনার্জি কনজিউম হইতেছে আপনার পিছনে। আপনাকে আপনার সাথে কমিউনিকেট করতে আমি আরো 3টে এডিটর অলরেডি সামলাই ফেলছি, 3টে প্রজেক্ট আমি সাবমিট করে ফেলছি, কিন্তু আমি আপনার সাথে এখনো কমিউনিকেট করতেছি একটা ভিডিও নিয়ে। তো পরে আই হ্যাড টু লেট হিম গো, কজ এটা খুবই বার্ন আউট। মানে যারা হুক মানে কিউ ধরতে পারে না, বা হুম। মানে এই বলে এবিসি ধরতে পারে না, এদের সাথে কাজ করা খুব টাফ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকটা জিনিস আমি বলি যে অ্যাজ এন এজেন্সি ওনার আমরা কিন্তু অনেক কমপ্লিকেটেড প্রবলেম সলভ করি। ফর এক্সাম্পল ক্লায়েন্ট ম্যানেজিং, এডিটর ম্যানেজিং, আউটরিচ, ক্লায়েন্ট অ্যাকুইজিশন, অনেক অনেক জিনিস, অনেক অনেক প্রবলেম সলভ করা লাগে। তো এডিটর যদি একটা সিলি একটা সমস্যা আনে আমার সামনে, তো ওই জিনিসটা দেখতে ভালো লাগে না। হ্যাঁ, ও হয়তো আমার এইটা আসলে আমার সাথে হয়। সো এইটা আসলে আমি যেটা বলবো যে টু মেইনটেইন আ প্রপার এসওপি। যেমন আরেকটু ভেঙে যদি বলি, দেখা যায় যে একটা ক্লায়েন্টের ব্র্যান্ডিং রেফারেন্স সবকিছু দেওয়া আছে, বাট তাও আমার একটা এডিটর এসে বলতেছে যে ভাই এই যে এই অ্যানিমেশনটা যে দিব এটার সাথে ওই কালারটা যাইতেছে না, এখন কি করবো? আরে ভাই, এখন কি করবে? এখন ওর সেকেন্ড কালার যেটা আছে, থার্ড কালার যেটা আছে, ওটার সাথে একটা গ্রেডিয়েন্ট মারে কিছু একটা কর। এটাকে কেন আমার বারবার বলা লাগবে? সো এখন আমি এডিটররা, ইভেন কেউ যদি নতুনও আসে, আমি ওরা একদম প্রথম দিনে এটা বলি যে ভাই, ইউ হ্যাভ চ্যাট জিপিটি প্রিমিয়াম নাও আছে, জিমিনাই প্রিমিয়াম নাও আছে, সবকিছু থেকে হেল্প নাও। ট্রেন, নিজে নিজে ট্রেন হও, ইউটিউবে যাও, ঘাটো, অন্য টিম মেম্বার যাও, ওদের থেকে হেল্প নাও। আমি হইতেছি তোমার লাস্ট অপশন। তুমি কোথাও কিছু পাইতেছো না, দুনিয়া উল্টায় গেছে, এরপরে তুমি আমার কাছে আসো। সো এইটা আই থিঙ্ক মেনটেন করা খুব বেশি জরুরি, নাইলে ভাই হুদাই অনেক হেডেক হয়। সো ইয়া। আই গেস জুনায়েদ, এটা তুমি মেনটেন করতে পারবা। লেটস সে ইফ ইউ হ্যাভ এডিটর ইন চার্জ, লেটস সে এক হেড এডিটরের আন্ডারে 5 জন জুনিয়র আছে, তো ওই মেইনলি আমার মতে সলভ করতে পারবে। তো তোমার কাছে এই জিনিসগুলো আসবে না, তোমার কাছে হয়তো আসবে যে ভাই একটা ক্লায়েন্ট এরকম হয়ে গেছে, ইজ আস্কিং ফর রিফান্ড, হুম। কাজটা সব বুঝে দিছে এই ক্রিটিক্যাল সিচুয়েশনে, তখন ওরা যে ঠান্ডা করা, ওর সাথে মিটিং করা, ওরে একটা ওই যে অ্যামাজনের রিডিম কার্ড পাঠাই দেওয়া, এই সব জিনিসগুলা ইটস আপ টু আস। হুম। বাট ওই যে এডিটেড হইছে, কেমনে সাবমিট করব, ফন্ট এটা দিব না, এটা এটা যদি আমাদের পর্যন্ত আসে তাহলে মানে খুবই রাইট। হ্যাকটিক। মানে এটা খুবই একটি। ম্যানেজমেন্ট মানে জিনিসটা ইয়ে লাগতেছে। এখন যারা স্টার্ট করবে তারা তো বলছে ভাই আমরা যদি শুরুতে এগুলো না দেখি তাহলে কেমনে কি। হ্যাঁ,
দেয়ার ওয়াজ টাইম আমি এজেন্সি হয়তো ফরেন এজেন্সি শুরু করছি 2024-এ, বাট আমি এজেন্সিতে কাজ করি 2020 থেকে, কোভিড থেকে। যখন সব বন্ধ ছিল তখন আমি আমার এজেন্সি খুলি অ্যাকচুয়ালি। তো ওই এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে তখন আমি দেয়ার ওয়ার ডেজ আমি 16 আওয়ার্স কাজ করছি, তা না মানে জাস্ট খাইছি, ওয়াশরুম, ঘুমাইছি, আর সকালে উঠে ল্যাপটপের সামনে বসছি, কাজ করতে করতে কখন দিয়ে সময় চলে গেছে আমার খবর নাই। আমি ডানা দিয়ে ভাত খেতেছি, বামার দিয়ে স্ক্রল করে করে কাজ করতেছি, এরকম হয়ে গেছে আমার একটা ল্যাপটপ দিয়ে। সো ইউ হ্যাভ টু ডু দ্য হার্ড ওয়ার্ক ইন দ্য ভেরি বিগিনিং অফ ইউর লাইফ। তো এটা আসলে কোনো বিকল্প নাই, কারণ এই যে ধাক্কা খেয়ে খেয়ে মানে শিখছি। আমি আগে এসইও করতাম, পরে ইউএক্স ডিজাইনে আসছি, পরে থাম্বনেল ডিজাইনে আসছি, পরে আমি এই যে সেলস এ ঢুকছি, পরে মার্কেটিং এ ঢুকছি, পরে এই 5-6টা স্কিলের কারণে এখন মানে ওই একটা কনফিডেন্স আসছে যে যে কোনো প্রবলেম হবে, আইল সলভ ইট, আইল ফিগার ইট আউট, না না চিল, আইল ফিগার ইট আউট। কিন্তু এটা এখন তুমি মনে করো শুধু এডিটিং পারো, তোমার কাছে যদি একটা এসইওর জিনিস আছে, ইউ বি লাইক আই এটা করবো কেমনে, আমি তো এটা পারি না, আমি তো কারোর চিনিও না। আরেকটা জিনিস, ইউ মাস্ট হ্যাভ নেটওয়ার্ক, মাস্ট হ্যাভ নেটওয়ার্ক। মানে নেটওয়ার্ক থাকলে অনেক বড় বড় জিনিস তোমার সলভ হয়ে যেতেছে। যেমন রাফাত দার সাথে আমি ওই যে জুলাই আন্দোলনের আগে একটা পডকাস্ট করছিলাম, তো এখানে অফিস টিম আমি অনেক কথা বলছি, তো ওইখান থেকে আমার একটা বন্ডিং হয়েছে, তো মানে ভাইয়ের সাথে একটা ক্লোজনেস হয়েছে, কারণ ভাই অনেক মানুষের সাথে ডিল করে, এভাবে মনে রাখার কথা না। আমি একদিন এরকম একটা লাইক $4,000 এর একটা ডিল পাইছি, বাইরে বলছে ভাই আমার তো, আমি একেবারে রিসোর্স আমার শেষ, শুকাই গেছে, আমার কোনো এডিটর নাই, ওর সাথে সাথে একটা ম্যানেজ করে দিছে, আমি উই ডিড দ্য ওয়ার্ক। এই যে নেটওয়ার্কে থাকার কারণে এই জিনিসটা আমি সলভ করতে পারছি। অ্যাগেন যেটা বলতেছিলাম যে উইদিন 2 ইয়ার্স বা উইদিন 3 ইয়ার্স, লেটস সে 2027 বা 2028 এর মধ্যে, হোয়াটস ইউর ফাইন্যান্সিয়াল গোল and how you think of achieving it through your agency or anything else, মানে মাইন্ডসেটটা কি, এটা আমরা তিনজনই শেয়ার করব, স্টার্টিং ফ্রম শিফা। ওকে, সো আমার প্রাইমারি গোল, আমি রোড ম্যাপটা বলতেছি না, বাট আমার প্রাইমারি গোল অ্যাটলিস্ট 100K মানে পার ইয়ার অ্যাটলিস্ট এটা থাকা উচিত। সো আচ্ছা উইদিন 2027 সামথিং লাইক দ্যাট, রাইট? আচ্ছা ঠিক আছে। তো শিফার সাথে আমি প্রায় মানে বাংলায় বলি ইচ্ছা পোষণ করব যে 100K ইয়ার, বিকজ আসলে স্টার্টিং এইটাই সবার ইচ্ছা। আমিও যখন স্টার্ট করছিলাম এটা সবার ইচ্ছা ছিল। অ্যান্ড হোপফুলি আমার এজেন্সি যেই স্কেলে গ্রো করতেছে, এটা যদি এরকম স্কেলে গ্রো করে হয়তো বা এই বছরের শেষের আগেই হয়তো বা 100K হিট করবো পার ইয়ার আর কি। আর ইনশাআল্লাহ। সেকেন্ডলি ইনশাল্লাহ, আর সেকেন্ডলি যদি বিজনেসের রোড ম্যাপ নিয়ে হালকা কিছু আইডিয়া দেই, সেটা হইতেছে যে আমি যেটা বুঝতেছি যে উই আর ডাইভিং ইনটু এআই, যেটা আমাদের ধারণার বাইরে। কেন বললাম? কারণ হইতেছে আমরা যারা এই যে ইয়ের কাজ করি, ভিডিও এডিটিং এর কাজ করি, এরা আসলে চিন্তা করতাম যে ভাই এই যে মোশন গ্রাফিক এই সেই হ্যান ত্যান, এটা কি এআই নিতে পারবে কিনা। বাট এই যে হিক্সফিল্ড এসে যা করাইতেছে, প্লাস হিক্সফিল্ডের ইভেন একটা ইয়ে আছে মোশন, হ্যাঁ, ওইটা যদি কেউ ট্রাই করে থাকে তাহলে বুঝতে পারবে। মানে যেমন ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আমাদের সাস এডিট গুলো কিন্তু বেশ কঠিন। তো ওইখানে দেখা যায় কেউ যদি প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা পারে, সে 2 থেকে 3 ঘন্টার মধ্যে একটা সাস এডিট বানানো ইম্পসিবল কিছু না। ইভেন ওই দিন শিফা ছিল মনে হয় ক্লাসে, রাফায়েত ভাইয়ের সাথে আমাদের একটা কথা হয়েছিল এটা নিয়ে। সো সো রাফায়েত ভাইয়ের সাথে আমার এটা মানে আমাদের সবারই কথা হইতেছিল। সো কথা বলতে বলতেই মনে করেন যে আমি একটা সাস অ্যানিমেশন 5 সেকেন্ডের বানায় চ্যাটে দিয়ে দিচ্ছে, ভাই এই যে বানায় ফেলছি। তো সবাই তাও হয়ে গেছে ভাই কেমনে কি। সো আসলে ওইটা ইয়া। আর আসলে অ্যাজ এন এজেন্সি ওনার আমরা হয়তো বা অনেক কিছু জানি, আমরা হয়তো বা হিক্সফিল্ড কি জানি, আমরা হয়তো বা ক্লাউডবট কি আমরা জানি, আমরা কি হয়তো বা জানি যে N8N কেমনে কাজ করে, এপিআই কেমনে কাজ করে। বাট যারা এডিটর হয়তো বা ওরা এটা নিয়ে কখনো চিন্তাও করতে চায় না বা এদিকে যাইতেও চায় না। সো আমার আসলে প্রাইমারি গোল হইতেছে যে এডিটরকেও একটু বেশি এডুকেট করা, যে ভাই হিক্সফিল্ড দিয়ে অনেক কিছু করা যায়। ইভেন মোস্টলি আমরা যে রিয়েল এস্টেটের কাজগুলো অনেক বেশি হিক্সফিল্ড ইউজ করতেছি। স্টার্ট ফ্রেমে একটা জিনিস দিলাম আর লাস্ট ফ্রেমে একটা জিনিস দিলাম, হুট করে বিল্ডিংটা যে উঠে যাইতেছে, এত বেশি স্মুথ। ক্লায়েন্টরাও খুশি, ক্লায়েন্ট যাদের দিতেছে কাস্টমারদের ওরাও খুশি, আমরাও খুশি। সো প্রাইমারি গোল যদি আমি বলি যে টু এডুকেট মাই এডিটরস ভেরি মাচ, যেন তারা অ্যাটলিস্ট সময়ের সাথে খাপ খাইতে পারে। আমার একটা ইয়ে আছে, ওই যে আমি আমার এজেন্সিতে বলি যে ভাই ক্লায়েন্ট যেটা চাইতেছে এটা তো 5 ঘন্টার কাজ, ও তো 2 ঘন্টা চাইতেছে। আমি একটা লাইন বলি, মেক ইট লুক প্রিমিয়াম বাট ইনপুট দাও খুবই কম, লিস্ট ইনপুটে মেক এ প্রিমিয়াম, রাইট। এরকম কিছু একটা। তো তখন ওরা বলে কি ভাই কেমনে কি, আমার কাছে জেমিনাই আছে, হোয়াটসঅ্যাপ বলতেছে, চ্যাট জিপিটি আছে, ফিগার আউট করা যায় কোন এআই দিয়ে কি করতে পারবা। তো দে আর এফিশিয়েন্ট এনাফ, তারা নিজে নিজে হোমওয়ার্ক করে মানে আসলে ওই 2 আওয়ার্স ইয়ে করে ফেলে। তো তুমি যখন ট্রু। 2 আওয়ার্স ডেডলাইন, ক্লায়েন্ট আমার আসলে 5 আওয়ার্স ডেডলাইন দিছে, আমি এডিটরকে বলতেছি ভাই 2 আওয়ার্স এর মধ্যে চাইছে ক্লায়েন্ট।
কিচ্ছু বুঝি না, আমার ট্রু। এটা লাগবে, লোয়েস্ট ইনপুট দিয়ে হাইয়েস্ট প্রিমিয়াম জিনিসটা নিয়ে আসো। আচ্ছা, যেটা তুমি বলতেছিলা যে এআই দিয়ে, তাহলে মানে রোড ম্যাপটা কি, লেটস সে মানে হোয়াট ইউ প্ল্যানিং এক্সিকিউট, যেমন আমার শিখা থেকে আরেকটু এলাবোরেশন শুনবো, তুমি তো জাস্ট ফাইন্যান্সিয়াল গোলটা বলছো, এটা কি প্ল্যান করতেছো এটা শুনি। আচ্ছা, তো আমি হচ্ছে রোড ম্যাপের ক্ষেত্রে আমি যদি বলি, একদম মেইন যেটা সবচেয়ে বেশি ফার্স্ট প্রায়োরিটি, সেটা হচ্ছে হাউ টু রাইট আ প্রপার প্রম্পট, লাইক প্রম্পট ইঞ্জিনিয়ারিং, লাইক দিস ইজ দ্য ফিউচার। তুমি যেই এআই তেই যাও, তোমার প্রম্পট লাগবেই। সো আমি আসলে পোলাপানদের এটার জন্য খুব ছোট ছোট অ্যান্ড ইজি কিছু এসওপি বানাইতেছি। যে ফর এক্সাম্পল আমি যদি একদম ভেঙে বলি যে অ্যাক্ট লাইক ইউ হ্যাভ 10 ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স ইন গ্রাফিক ডিজাইন, এখন তুমি আমাকে এইটা এটা করে দাও। সো এই যে প্রথমে যে আমি এই জিনিসটা দিতেছি, এইটার জন্য কিন্তু আমার রেজাল্ট অনেক বেশি চেঞ্জ চলে আসতেছে। যেটা হয়তো বা নর্মাল একটা আমি দিয়ে যদি বলতাম যে আমার এটা বানায় দাও, এটা দিত না। আমি একটা একটা রোল ক্যারোসেল, রাইট রাইট, লাইক আমি একটা ক্যারোসেল পোস্ট করছি, আমি জানি না দেখছো কিনা, ওই যে আমার ইয়েটায়। দেখছি দেখছি, হ্যাঁ, হ্যাঁ সো দেখছি। ইনসেন একটা ক্যারোসেল, ইভেন আমার, ইভেন ওইটা সিমিলার দেখে, হ্যাঁ হ্যাঁ, লাইক একটা ওই যে কি বলো ওইটাকে, ক্রিমিনাল একটা ভাইব প্রথমে হুকের জন্য দিছি, আর পরে হইতেছে নর্মাল জিনিসপাতি। তো ওইটা দেখে আমার ক্লায়েন্ট আমার 5টা ক্যারোসেল অর্ডার দিছে, যে ভাই তুমি এমনিই করো, রেট সমস্যা দেয়, এরকম জিনিসই আমার লাগবে। তো এটা আমি নিজেই করছি, কারণ হইতেছে এডিটরদের আমি দেই নাই, নিজে নিজে করছি। সো আপাতত প্ল্যান হইতেছে এই যে ওদেরকে ট্রেন করা, ওদেরকে বুঝানো দুনিয়া কোন দিকে যাইতেছে। কারণ দুনিয়া এখন আসলে ওই অ্যালেক্সার মসজিদ 2016 সালের এডিটে পড়ে নাই, অনেক দূর আগাইতেছে। না, সো এটাই আর কি। ইভেন ইলেকশন নিজের 16 সালে পড়ে নাই। এক্স্যাক্টলি। And if you don't use AI, N8N, Claudebot কিন্তু অনেক নতুন একটা জিনিস, we are coming to ওটা that খুব ভালো। topic. But if you don't use Claudebot, AI, Higgsfield, N8N automations, you are basically dead by like রাইট, 2028. এক্স্যাক্টলি। আমি আরেকটা জিনিস শেয়ার করি, খুবই মজার একটা জিনিস। আমি গতকালকে এডিটরদের সাথে শেয়ার করতেছিলাম যে দেখা যায় যে প্রিমিয়াম এডিট গুলো আমরা যখন করতে চাই, আমাদের অনেক লাইক অনেক প্রিমিয়াম আইকন লাগে, যেটা ওই যে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আই থিঙ্ক একটা প্লাগইন আছে, ইফ আই এম নট শিওর ওটার নাম কি, লাইক কিছু একটা সিসি, যেটা দিয়ে আসলে ওই যে শাইনিং ইফেক্টটা দেওয়া যায়, হ্যাঁ। তো ওইটা দেখতে খুবই প্রিমিয়াম লাগে, আরো কিছু জিনিস আছে খুবই প্রিমিয়াম লাগে। তো এটা করতে ওদের কিন্তু বেশ টাইম লাগে একটা আইকন বানাইতে। সো আমি এখন যেটা করছি যে আমি পিন্টারেস্টে যাই, পিন্টারেস্টে প্রিমিয়াম আইকন লিখে সার্চ দেই, যেই টাইপের আইকনটা আমার ভাল লাগে প্রথম ওইটা কপি করে চ্যাট জিপিতে যাই, বলি যে তুমি আমাকে এটার ব্রেকডাউন দাও, যে এখানে কি কি ইউজ হয়েছে। ব্রেকডাউন দেওয়ার পর আমি বলি যে ফাইন, এখন আমার এই আইকনটা লাগবে। ধরো যে আমার একটা আইকন লাগবে লাইক, যে হাতের লাইক, যে লাইকের আইকনটা লাগবে, আমার ক্লায়েন্টের ব্র্যান্ডিং কালার হইতেছে এইটা, এই যে হেক্সা কোড, আর এই হুবহু এই স্টাইল আমাকে তুমি বানাতে, এক্স্যাক্টলি ওই স্টাইলেই বানায় দেয়। ওরা জাস্ট অ্যানিমেট করতে হয়, দ্যাটস ইট। সো মনে করো যে 1 ঘন্টার কাজ আমার 10 মিনিট হয়ে যেতেছে। সো এটা এটা খুব কাজে দিতেছে আর কি এখন আমাদের, এই আর কি। আচ্ছা, আমার ক্ষেত্রে আমি বলি, যেহেতু আমার সেলস কনসালটেশনটা কাজ করছে, তো আমি চাইতেছি, এবং আমার রিসেন্টলি ভালোই কাজ করতেছে, লাইক আমার এখনো মানে অনেকগুলা ইয়ে পড়ে আছে, লাইক আমার এখন লুম পাঠাইতে হবে। আমি লুমে খুব মানে লুম নিয়ে মনে আছে আমি খুব এমফাসাইজ করতাম হুম লাইক হুম লাস্ট হুম 1 ইয়ার থেকে। আমি অলরেডি একটা সিস্টেম বের করে ফেলছি কিভাবে মানে আমার এই জিনিসটা কাজ করে। এন্ড আমি দেখলাম যে মানে এটা এডিটররাও ধরে, আমার যেহেতু সলিড টিম নাই এডিটিং সাইডে, যেটা আমি বিল্ড করতেছি এখন, কিন্তু মানে যদি থাকতো তাহলে আমিও আমার জন্য এটা অ্যাপ্লাই করতাম। সো I started serving people, like I've been working as an agency owner, like I've been bringing sales for a long time. So I started an offer that I will bring like 10 to 15K or 20K in your business within 100 days using my system. And if you can't use if you can't like make results out of it by using my system, it's fine, 100% refund. So আমি এটা করতেছি এখন। তো এটা ভালো যেতেছে। লাস্ট ইয়ার আমি 17 জনকে অফার করছি, and I'm charging like $3,000 for it. তো এটা একটা ভালো ইয়ে করতেছে, and I'm building a passive income out of it, যে after 100 days তুমি যেটা বানাইতেছো ওইটা থেকে আমি তোমার like 8% করে রাখবো for lifetime, and they're হুম। giving me, আলহামদুলিল্লাহ। তো এই জিনিসটা আচ্ছা আমার ভালো কাজ করতেছে। এন্ড আমি দেখলাম যে কনসালটেন্সি বিজনেসে আমি দেখলাম যে তোমরা ইয়ে করতে পারবে না, লাইক শুধু কনসালটেন্সি থাকতে পারবে না। হুম দেখো, আমি এই মাসে 3টা ক্লায়েন্ট ক্লোজ, কথা আমার সাথে লং 8-9 স্পেন্ড। সো আমি সেকেন্ড মান্থে আরো 3জন কোর্স করলাম, ফোর্থ মান্থে আরো 3, 6 মান্থে আরো 3-4, এরকম করে আমার একটা স্ট্যাক হয়ে যাবে। আমার একটা হিউম্যান ক্যাপাসিটি আছে। হুম সো আই হ্যাভ এ হিউম্যান ক্যাপাসিটি, যেখানে আমি হাইয়েস্ট গেলে আমি 20 জনকে আমি উইকলি কনসালটেশন দিতে পারবো। এরপর আমি কি করব? এরপরে তো দিস গাইজ আর লাইক ওয়ান টাইম পেমেন্ট। এডিটিং বিজনেসে হয় কি,
আমার একটা ক্লায়েন্ট আমাকে প্রতি মাসে পে করতেছে, তো আমি একটু ভালো কোয়ালিটি দিয়ে আমি ওকে স্টাক করে রাখলে, রিটার্ন করে রাখলে আমার কিন্তু আসতেছে। বাট কনসালটেন্সিতে কিন্তু এটা নাই, এভরি টাইম ইউ আর গেটিং এন্ড তোমার একটা মানে ওয়ান টাইম পেমেন্ট শেষ। হুম, সো আই এম প্ল্যানিং 2007 এর মধ্যে আই এম প্ল্যানিং tag two stack like in personal profit or like agency profit 500k USD. মাশাআল্লাহ। Yeah, 2 years to it's like huge. তুমি কিন্তু ভাবতে যেতে চাইলে, আর যেহেতু আমি অলরেডি লাইক 10 12 13k পর্যন্ত আমি হাইস্ট হিট করছি সেলফ কনসালটেশন দিয়ে, এন্ড আই এম হোপফুল যে আই উইল ম্যানেজ, ইট ইনশাআল্লাহ, আই উইল ম্যানেজ ইট। এন্ড ইনশাআল্লাহ। আরেকটা জিনিস হচ্ছে রোড ম্যাপের ক্ষেত্রে আমি যেটা বলবো যে স্পিরিচুয়ালি অনেক হেল্প করছে। লাইক আই এম এ ক্রনিক্যাল ওভারথিঙ্ক, এক্সট্রিম লেভেলের ওভারথিঙ্ক, আই ডাউট মাইসেলফ আ লট। বোঝা যায় না আমাকে, স্ক্রিনে দেখলে বোঝা যায় না আমাকে, তুমি অন্য কোথাও দেখলে বুঝবা না, বাট আই ডাউট মাই সেলফ আ লট। কিন্তু আমি অ্যাগেন আউট অফ লাইক কিছু প্র্যাকটিস লাইক নামাজ পড়া, তারপরে যে লেটস ইস্তিগফার করা বা ইয়ে করা, এগুলা করে আমি আবার নিজের হিল করে ফেলি। তো এখান থেকে আমার মেইনলি অনেকে জিজ্ঞাসা করতে, ভাই কনফিডেন্ট কেমনে থাকো, ইউ ডোন্ট ইভেন নো লাইক সামনে কি আসতেছে। আই ওয়াজ লাইক আল্লাহ ভরসা, হয়ে যাবে। হুম, তো এমিং ফর দ্যাট। এন্ড বিজনেস পার্সপেক্টিভে যদি বলি, আই এম হোপিং টু কজ $3000 সবাই এফোর্ড করতে পারবে না। লেটস সে আমার সেটাস টিমরা ইন্ডিয়ানদেরকে রিচ করলো, লেটস সে থাইল্যান্ড পিপলদেরকে রিচ করলো, ইন্দোনেশিয়ান পিপলদেরকে রিচ করলো, দে বি লাইক আমি তোমার কনসালটেশন নিতে পারবো না, ডু ইউ হ্যাভ এ কোর্স? সো আই এম ট্রাইং টু বিল্ড দিস কোর্স, আই এম ট্রাইং টু বিল্ড ফর লাইক লেটস সে হু আর লাইক উই উইল ডু ইট বাই আওয়ারসেলফ, জাস্ট গিভ আস দ্য গাইডলাইন ফর দেম। এন্ড এই কোর্সটা আরেকটা জিনিস হেল্প হবে, আমি যতটুকু বুঝলাম, বিল্ডিং সিস্টেম ফর ইন্টারনাল টিম ইজ এন অ্যাসেট, তো এই কোর্সটা আমি there will be a time I have to detach myself from coaching. ওই যে রিডিং এখন যেটা করি, প্রবলেম সলভ করি, অন্য কিছু তো আমরা থাকি না। তো কোচিং থেকে আমার আলাদা হয়ে যেতে হবে, দ্যাট টাইম আই হ্যাভ টু হায়ার কোচেস। তো দ্যাট টাইম এই কোর্স গুলো তাদের ইনস্ট্রাকশন ম্যানুয়াল হিসেবে কাজ করবে। দে বি লাইক মানে ইফ আই হ্যাভ লাইক টপ নচ 5 কোচেস, দে আর 5 হাবিব ইন দ্য মার্কেট, এন্ড ওরা পাঁচজন লাগলে একজন। So you're building like the real world in Bangladesh system. এক্স্যাক্টলি বাট আমি হোপফুল অনেক, মানে ভয় পাইতেছি না। আই থিঙ্ক আই ক্যান ডু দিস। আর এটা কিন্তু এমন না যে মানে কেউ আগে করে নাই বা কিছু, আমি খুব নতুন কিছু করতেছি না, এটা অনেকেই করছে এন্ড ইট স্টিল ওয়ার্কস। এন্ড এখানে অনেক অনেক ট্রাভেল আসবে, অনেক ইয়ে আসবে, বাট এখানে লাইক ওই যে যেটা বললো জুনায়েদ, যে আমি প্রথমে কাজ করছি, পরে আমি যখন পোর্টফোলিও পাইছি আমি ওইটা দিয়ে আউটরিচ করা শুরু করছি। তো আমি এই যে 17টা ক্লায়েন্ট আমি সার্ভ করছি গত বছর, আমার ওদের কিন্তু স্ক্রিনশট আছে, ওদের পেমেন্টের, ওদের যে পেমেন্ট পাইছে, গেটিং পেমেন্টস এন্ড অল। এই জিনিসগুলো নিয়ে আমি একটা স্লাইড বানাই এখন লুম গুলা করতেছি। তো আমার লুম আগের থেকে অনেক স্ট্রং হয়েছে, ইভেন আমি তোমাদেরকে পার্সোনালি আমার লুমটা দেখাবো যে হাউ আই রিচ দেম আউট। তো সমস্যা নাই। তো এই জিনিসগুলা যখন আমি রিচ আউট করি, আমার লিটারালি এখন 15টা রিকোয়েস্ট জমে আছে যে সেন্ড আস দ্য লুম, আই ওয়ান্ট টু সি হাউ ইউ ক্যান হেল্প আস। এই লুম থেকে আমি ওদেরকে ক্যালেন্ডলিতে আনবো, দেন এই 15 জন থেকে হয়তো 2-3 জন ক্লোজ হবে। আর আমার এক মাসে 2-3 জন ক্লোজ হলে এনাফ হয়ে যেতেছে, আমার 10k স্ল্যাব হিট করতেছে। হুম। তা এই যে আমার জন্য এই যে সেলস কোচিংটা কাজ করতেছে, কিন্তু এডিটিংটা আমার জন্য হয়তো ইয়ে করতেছে না। তো এক একজনের এক এক রকম করে কাজ করে। বাই 2027 আই হোপ টু রিচ 500k USD লাইক পার্সোনালি আর কি। এখন কেন একটু বেশি মানে টাচ তো হয়েছে, গেম টাচ করতে পারছি, বাট নাও পারে আই মাইট এন্ড আপ উইথ 300k বা 250k, কথার কথা। এই কারণে আর কি ইয়ে করে এখন ইট মাইট নট সাউন্ড রিয়েলিস্টিক অ্যাকর্ডিং টু বাংলাদেশ, বাট গ্লোবালি ইটস লাইক নাথিং। তো এই কারণে একটু ইয়ে রাখছি, দেখি কি হয়। ওকে, এখন আমি একটা জিনিস যে তোমরা ক্রাউড বোর্ডের কথা বলছো, তো অ্যাজ এ এজেন্সি রিমোট বলো বা ইন হাউস বলো, কোন 3 থেকে 4টা এআই টুলস তোমাদের আসলে ভাবতে হচ্ছে তোমাদের এফিসিয়েন্সি বাড়াবে, এডিটিং আরো কুল করবে, স্মুথ করবে, আরেকটা হচ্ছে মনে করো তোমাদেরকে মানে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে স্কেলিং এর ক্ষেত্রে, স্টার্টিং ফ্রম লাইক যেহেতু শিখা সামনে আসি স্ক্রিনে, শিখা। Okay, so AI, most important AI বলতে এখন ChatGPT আর Gemini, এই দুইটা তো মাস্ট। আমি ইউজ করতেছি প্রিমিয়াম ভার্সন। আর ফিল্ড আমি রিসেন্টলি নিছি, সো এটা আমি এখন এক্সপ্লোর করতে পারি নাই কিভাবে। সো দ্যাটস ইট, এই দুইটাই আবার অ্যামেজিং। সো আমার ক্ষেত্রে আমি বলবো যে ফার্স্ট অফ অল চ্যাট জিপিটি,
সেকেন্ড হইতেছে আমি জানি না এখানে বলাটা কি সামঞ্জস্য হচ্ছে কিনা, বাট নোশন এআই যেহেতু আমার পুরো সিস্টেম নোশনে ডিজাইন করা, সো দেখা যায় যে নোশনে আমার যদি কোনো ধরনের নোশনের জিনিসটা কি তুমি একটা পেজের সাথে আরেকটা পেজকে তুমি আর কি কাস্টম কোড করে লিঙ্ক করতে পারবা। So, আমরা তো ভাই কোডার না, ঠিক আছে? তো মাঝে মধ্যে দেখা যায় যে কোডে ভুল হইলে ওই নোশন এআই কে তুমি যদি বলো যে আমি এটা চাচ্ছি, আমার এখানে ভুল হয়েছে, ওরা কাস্টম কোড করে দেয় অটোমেটিক একা একা। তোমার ওয়েবসাইটও কি পুরোটা নোশনের উপরেই? কোনটা কোনটা? তোমার ওয়েবসাইটও কি পুরোটা না না নোশনের না 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 উপরেই? না 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 না, ওয়েবসাইট আলাদা, ওয়েবসাইট তো ফ্রেমার দিয়ে করা, ওয়েবসাইট আলাদা। বাট আমার সিস্টেম মানে আমার এই যে এক্সপেন্স, রেভিনিউ, ড্যাশবোর্ড ক্লায়েন্টদের ক্ষেত্রে, প্লাস অপটিনস মানে যারা ইন্টারেস্টেড লিড, ঠিক আছে, সবকিছু হইতেছে আমার এখন নোশনে। সো নোশনে এইটা আমি মাস্ট ইয়ে করব। আর লাস্ট বাট নট দ্য লিস্ট হইতেছে হিগস ফিল্ড, যেহেতু এডিটিং ইয়াতে আসি, সো হিগস ফিল্ডে আমার কাজে দিতেছে অনেক বেশি। সো এই আর কি, এই তিনটা। আচ্ছা, তো তোমাদের ক্ষেত্রে মানে ক্লডবট নিয়ে এখন অনেকে কথা বলতেছে, লাইক ক্লডবট কেমনে তোমরা হেল্প করতেছো, বা নীল হাফিজের একটা ইয়ে দেখলাম লিঙ্কডইনে যে ক্লডবট দিয়ে সে কিউ এর জব মানে ডিমিনিশ করে দিতেছে, যে ওই যে স্পেলিং চেক টেক এগুলা, এটা দেখলে একটা বেনিফিট যে ক্লডবট দিয়ে আমি কিউ এর জবটা আমি রিপ্লেস করতে হুম। পারতেছি। আচ্ছা, এজেন্সিটা আর কিভাবে use করছে এটা? বুঝতে পারছি। সো ক্লডবোর্ড নিয়ে আসলে আমি এখনো ইন ডেপথ নিজে কোনো রিসার্চ করি নাই, সো এই জন্য আমি এখানেও বেশি কিছু বলবো না। বাট যতটুকু করছি সেখানে হইতেছে যে ক্লডবোর্ডে কিন্তু তোমার সিকিউরিটি কনসার্ন আছে। কারণ হইতেছে তুমি যখন ক্লডবোর্ড ইনস্টল করতেছো, তোমার কিন্তু পুরো সিস্টেমের অ্যাক্সেসটা মোটামুটি 80 to 85% অ্যাক্সেস ওদের দেওয়া লাগে। তো সিস্টেমের অ্যাক্সেস দিলে তোমার ওইখানে যদি স্ট্রাইপের অ্যাক্সেস থাকে, যেমন আমার স্ট্রাইপের আছে, ওয়াইজের আছে, সো আমার সিকিউরিটি কনসার্ন আছে। হ্যাঁ, তোমার যদি একটা সেকেন্ডারি ভার্চুয়াল কম্পিউটার থাকে বা সেকেন্ডারি একটা ডিভাইস থাকে, ওইটাকে তুমি একটা বেসমেন্ট হিসেবে ক্লাউডবোর্ড ইউজ করতে পারো। বাট আমার এখনো নিজের রিসার্চ করা হয় নাই, নিজে ইউজ করি নাই, জাস্ট এতটুকু রিসার্চ করে পাইছি। সো হোপফুলি সামনের দিনে করবো, করলে আর কি বলতে পারবো। সো শিফা বলতে পারো কি অবস্থা। হ্যাঁ, সো জিনিসটা কি, আমি এটা নিয়ে মোটামুটি রিসার্চ করছি, ইউটিউবে চ্যাট জিপিটি বা যাই কিছু আছে রিসার্চ করার মতো সবকিছুতে আমার রিসার্চ করা হয়েছে। সো জিনিসটা দেখলাম অনেক ইন্টারেস্টিং। সো এটা যদি ইউজ করা যাইতে পারে তাহলে 20 জনের মতো এআই মানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অটোমেট করা পসিবল। আর আরেকটা জিনিস কি, যে জেমিনাই আর চ্যাট জিপিটিতে কিন্তু মানে ডেটা, তুমি একটা লিঙ্ক দিলা, ওই ডেটাটা কিন্তু পড়তে পারে না। বাট তুমি যদি ক্লডবট ইউজ করো, তো এটার নাম এখন ওপেন ক্লড সম্ভবত। হুম তো এটা তুমি যদি ক্লডবটটা ইউজ করো, তাহলে ওরা আবার ডেটাটা পড়তে পারে। হুম লাইক লেটস সে তুমি যে কোনো একটা সাবস্ক্রিপশন কিনবা, তো ও তোমার ওই সাবস্ক্রিপশনটা কিনে দিতে পারবে। এটা একটা জিনিস। আর তোমার তোমার গ্রুপ চ্যাটস, তোমার ক্লায়েন্টের রিপ্লাই দেওয়া থেকে শুরু করে সবকিছু মানে এভরিথিং ইউ ক্যান ম্যানেজ উইথ ক্লডবট। আচ্ছা আচ্ছা, লাইক টোটালি তুমি 20 জন তুমি রিপ্লেস করে দিতে পারবা ভার্চুয়াল তাহলে অ্যাসিস্ট্যান্ট, বড় ম্যানেজার। বুঝতে এটা পারছি থেকে তাহলে। আমার একটা অ্যাড হয়েছে, ওই যে পেমেন্টের যে সিকিউরিটি ইস্যুসটা আসতো। তো এটা একটু বেসিক, মানে আমরা একটু অ্যাডভান্স লেভেলে কথা বলছি, কিন্তু একটু পিছাই আমি। যেটা হচ্ছে ইনিশিয়ালি যারা শুরু করবে, হোয়াট দে ক্যান ইউজ এজ দেয়ার প্ল্যাটফর্ম অফ রিসিভিং মানি। তো অনেকে মনে করো চাচা মামা আমেরিকায় থাকে, ইউকে তে থাকে, তার পেপালটা ইউজ করতেছে, হঠাৎ করে আটকাই গেছে, এরপরে সে শেষ, খুব ফ্রাস্ট্রেটেড। এটা আমিও ফেস করছি, তো আমরা হ্যাঁ, সবাই ফেস করছি। ওদের ক্ষেত্রে কি সলিউশনটা নিতে পারে, হোয়াট দে ক্যান ডু? যেমন আমি এখন টোটালি রেমিটলি ইউজ করি, তো আমার ডিরেক্টলি ক্লায়েন্ট আমাকে আমার লোকাল ব্যাংকে পাঠিয়ে দেয়। তো হুম যদি না জানে, ওদেরকে ওই একটা টিউটোরিয়াল দিয়ে দিই, যে ভাই এভাবে এভাবে রেমিটলি ইউজ করতে হয়, ইউ ক্যান জাস্ট অ্যাড দিস ইনফরমেশন এন্ড হ্যাঁ, তো ওরা এভাবে মানে ইনস্ট্রাকশনটা পাওয়া যায়। বাট অ্যাগেন তারপরে অনেকে ঝামেলা করে যে ভাই আমি এগুলো বুঝি না, আমার পেপাল তো গেছে। তো আমি একটা মানে ইউকে তে লাইসেন্স করে মানে আমি নিয়ে নিছি সামহাও, মানে আমার ইয়ে আছে। তো আমি আমি এটা সাজেস্ট করবো না আমারটা, কারণ আমারটা হচ্ছে যারা একটু এজেন্সি আকারে হিউজ আকারে, লেটস সে 7-8K 10K বা 15K এর মতন করতেছে, বা লেটস 30-40K এর মতন করতেছে, তাদের জন্য লাইসেন্সিং গেলে ঠিক আছে। হুম। কিন্তু যারা 2000 3000 বা হাইস্ট গেলে 4000 আর্ন করতেছে, ওদের জন্য সেফ জিনিসটা কি আচ্ছা, সো পেমেন্টের জন্য? ভেরি গুড কোয়েশ্চেন। সো আমার একটু 12টার দিকে মিটিং আছে, সো আমি একটু শর্টে রাখবো। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল, আমার কয়েকটা ফ্রেন্ডও আমার সাথে কয়েকদিন আগে জয়েন করছিল কলে, ওরা আর কি এজেন্সি দিতে চাচ্ছে, ওদেরও সেম ইস্যু যে ভাই কি ইউজ করবো না ইউজ করবো। সো ওদেরকে আমি সেম জিনিস বলছি যে ভাই আনটিল ইউ হিট লিস্ট মিনিমাম 7K, লাইসেন্সিং করার কথা মাথায় আইনই না। কারণ ওয়েন ইউ আর থিঙ্কিং অ্যাবাউট লাইসেন্সিং, এটার মধ্যে কিন্তু ইটস নট সামথিং অ্যাবাউট টু টেক ফ্লেক্স, যে ভাই আমার একটা ইয়ে আছে। এখানে কিন্তু অনেক জিনিস আছে, যেমন কোম্পানি আছে, আমি ভাই আমি অনেক কিছু, আমি ইওকে তে আমার হ্যাঁ, কোম্পানি আছে। না না, বুঝছো এটা এরকম এটা অনেক তোমার যেহেতু আমি নিছি, সো আমি বলতে পারতেছি যে ইয়ারলি, যেহেতু আমি ইউকে তে নিছি, ইউকে তে তোমার 19% ট্যাক্স দেওয়া লাগবে, যতটুকু তুমি রেভিনিউ হইতেছে ওই তোমার ইউকের অ্যাড্রেস গুলা দিয়ে নিচ্ছ। তো তুমি যদি ভাই তোমার মানে
5 to 7 কে নাই ঢুকে বছর শেষে 19% দেওয়াটা কিন্তু হিউজ। মানে ফর এক্সাম্পল 100 টাকা তোমার যদি রেভিনিউ আসে, ওখান থেকে 19 টাকা নিতে হবে। 20,000 টাকা। হ্যাঁ, 100 টাকা যদি তুমি রেভিনিউ আকারে আনো, সেখানে তোমার 19 টাকা দিয়ে দিতে হইতেছে। আর 100 টাকা কিন্তু রেভিনিউ, নট প্রফিট। ঠিক আছে, তো ওইখান থেকে তুমি কি প্রফিট করবে আর কি দিবা? তো এটা খুব বড় একটা কনসার্ন। সো এই জন্য আমি যেটা বলি যে হ্যাঁ, আমরা সবাই আসলে এখন গালি দেই পেওনিয়ারকে, বাট আমরা স্টার্ট করছি পেওনিয়ার থেকে। ঠিক আছে, সো যারা একদম বিগিনার, আমি ওদের এখনো সাজেস্ট করি যে ভাই গো ফর পেওনিয়ার। 117 টাকা দেয়, বাট স্টার্টিং এর জন্য ভাই এখনো পেওনিয়ার বেশ ভালো। ওকে, সেকেন্ড হইতেছে, হ্যাঁ রেমিটলি আমিও ইউজ করি। আমার একটা ক্লায়েন্ট আছে, মোটামুটি খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। প্রত্যেক মাসের শেষে ওকে ইনভয়েস পাঠাই, যত হয় ও রেমিটলিতে পাঠাই দেয়, ভেরি ইজি। বাট আমার কিছু ক্লায়েন্ট আছে যারা ওরা বলে যে ভাই আমি এত কিছু বুঝি না, তুমি আমার পেমেন্ট লিঙ্ক পাঠাও। তো ওই ক্ষেত্রে আমার স্ট্রাইপ আসলে ইউজ করা লাগেই। ঠিক আছে, সো স্ট্রাইপ হচ্ছে বেস্ট পেমেন্ট লিঙ্কের ক্ষেত্রে। স্ট্রাইপের পেমেন্ট লিঙ্ক এখনো কেউ বিট করতে পারে না, অনেকে আসছে কেউ পারে না, and আমার মনে হয় না পারবে আনটিল এনসেভ নামে একটা জিনিস আমরা শুনতেছি ওইটা কম্পিট করে। সো যদি হয় তারা, নাইলে পারবে না। ইভেন আমি বলবো যে ওয়াইজ এর যে পেমেন্ট লিঙ্ক আছে ওইটার চেয়েও স্ট্রাইপেরটা বেটার। ঠিক আছে, কারণ ওয়াইজ এর পেমেন্ট লিঙ্ক যখন আপনি ইউজ করবেন, তখন হইতেছে আপনার একটা ওয়াইজ অ্যাকাউন্ট মাস্ট থাকা লাগবে। ঠিক আছে, সো ওয়াইজ এর অ্যাকাউন্ট মাস্ট থাকা বাদে তুমি পেমেন্ট লিঙ্ক দিয়েও পে করতে পারবা না। বা স্ট্রাইপের জিনিসটা কি, তোমার অ্যাকাউন্ট আছে কি নাই ডাজেন্ট ম্যাটার, তোমার জাস্ট একটা ইন্টারন্যাশনাল কার্ড থাকলেই হয়েছে। ঠিক আছে, সো স্ট্রাইপ আবার কামস উইথ প্রোস এন্ড অ্যাজ ওয়েল এজ কনস। স্ট্রাইপের কনস হইতেছে অনেক বেশি কাটে। ঠিক আছে, মানে ওই ফিস হিসেবে অনেক বেশি কাটে। ফর এক্সাম্পল কয়েকদিন আগে আমার একটা ক্লায়েন্ট আমাকে $4,000 পে করছিল স্ট্রাইপে, আমি প্রায় $130 কম পাইছি। ঠিক আছে, সো এটা কিন্তু হিউজ, মোটামুটি কিন্তু অনেক বেশি, কম না। ঠিক আছে, সো আমার আমার ক্লায়েন্টটা ভালো ছিল, সো আমি ওরা বলছি যে ভাই আমি তো $130 ইয়ে পাইছি, ক্যান ইউ মেক দ্য ডিফারেন্স বা ক্যান ইউ পে দ্য ডিফারেন্স? ও আমাকে দিয়ে দিছে, তো সমস্যা নেই, আমি তোমাকে পে করে দিচ্ছি। তো স্ট্রাইপ গেল, ওয়াইজ গেল, বাট একদম বিগিনারদের জন্য হইতেছে তোমার পেওনিয়ার, রেমিটলি, এই দুটা বেস্ট। ঠিক আছে, আর আরেকটা জিনিস আমি বলে রাখি যে তুমি যদি ট্রেড লাইসেন্স করেও ফেলো, স্ট্রাইপ আর ওয়াইজ থেকে কিন্তু তুমি ডাইরেক্টলি বাংলাদেশে টাকাটা আনতে পারতেছো না। কারণ হইতেছে তুমি স্ট্রাইপ খুঁজছো ইউকের অ্যাড্রেস দিয়ে, তুমি ওয়াইজ খুঁজছো ইউকের অ্যাড্রেস দিয়ে, এই দুইটা কিন্তু বাংলাদেশে সাপোর্ট করে না। সো এইখানে বাংলাদেশের ব্যাংকে অ্যাডও হবে না। সো এইটার জন্য তোমার কি করতে হবে, মাঝখানে এমন একটা কিছু অ্যাড করতে হবে যেইখানে তোমার একটা ইউএস এর ব্যাংক লিঙ্ক করে দিবে, আবার ওই ইউএস এর ব্যাংকটাই আবার বাংলাদেশের ব্যাংকও সাপোর্ট করবে। সো এইটার ক্ষেত্রে তুমি পেওনিয়ারের যেই এসিএইচ অ্যাকাউন্টটা দেয় সেটা ইউজ করতে পারো চাইলে। বাট আমি এখন যেটা ইউজ করতেছি যে এনসেভ একটা এসিএইচ অ্যাকাউন্ট দেয়, এলিভেট পে একটা এসিএইচ অ্যাকাউন্ট দেয়। সো ওগুলা ইউজ করে একদম স্মুথ আনা যাইতে পারে। বাট এত কিছু আসলে যারা বিগিনার, এত জিনিস না বুঝলেও হবে, তোমরা হইতেছে রেমিটলি এন্ড পেওনিয়ার, এই দুটা বেস্ট অফ দ্য বেস্ট, এই আর কি। এটা ক্লায়েন্ট থেকে ডাইরেক্ট ক্রিপ্টোতে পে নিতে পারবো, but এটা আমি যেহেতু বাংলাদেশে ইলিগেল, আমি এটা সাপোর্ট না, করবো এখানে না। এটা বলার দরকার নেই, খুব ইজি, বাট দরকার নাই এটা। দরকার নেই। হ্যাঁ, হ্যাঁ। এটাতে অনেক স্ক্যামও হয়, মানে টাকা আটে, কিন্তু এটা so এটা করে লাভ নাই। টাকা Initially স্ক্যামও তুমি হয়, যদি মনে করো- ইভেন ট্রু ট্রু, ইভেন আমার এগুলার মানে বলা উচিত না, তা হালকা পাতলা আইডিয়া দিতেছে যে ক্রিপ্টোতে আমার ঢোকারই কোনো সময় ইন্টারেস্ট ছিল না, আনটিল আই ক্লোজ দ্য ক্লায়েন্ট ফ্রম দুবাই। ও বলতেছে হে ব্রো, ইউ আর সো ব্যাকডেটেড, তুমি এমন ইয়াতে পড়ে আসো, এই কার্ড পেমেন্ট, ওয়াইজ, স্ট্রাইপ, পেপাল এগুলো পড়ে যায়। আমি বলি কেন ভাই, কি হয়েছে? বলে আমি তো ভাই কি বলে ক্রিপ্টো ছাড়া কিছু করি না। সো ওর থেকে আমি বাইন্যান্সের আইডিয়া পাইছি, ওই দিনই আমি বাইন্যান্স খুঁজছি, ওই দিনই ওর থেকে আমি বাইন্যান্সের পেমেন্ট নিছি যে তুই দে, দেখি না তুই দে। সো বাইন্যান্সের নেওয়ার পর আর কি ওই এই জিনিসটা আমার সাথে হয়েছে। পরে আমি করছি কি, ওই যে পেমেন্ট পাইছি ওই পেমেন্টের টোকেন কিনছি, টোকেন কিনে পুরোটা লস খাইছি। আচ্ছা, ও এক ডিগ্রি বেশি চলে গেছে। বাট আমার কথা হইতেছে ভাই, যেটা দিছো আগে আমি ক্যাশ করি, দেখি যে ক্যাশ আসতেছে কিনা। সো ওইটাই আমার ফার্স্ট এন্ড লাস্ট ক্রিপ্টোর পেমেন্ট, এরপর আর করা হয় নাই। সো ওই আর কি, ওইখান থেকেই ক্রিপ্টোর যাত্রা শুরু হয়েছিল আমার। না, ক্রিপ্টো ভালো, ক্রিপ্টো খারাপ না, ইলিগাল বাট ভালো। এটা যারা লং রান, তুমি গ্রো আপ লাগে ফ্যামিলি এন্ড অল। তুমি মনে করো কোথাও যদি অ্যাপ্লাই করো, তোমার যদি লিগ্যাল ইয়া থাকে, তোমার ডকুমেন্টস থাকে, তুমি অনেক ভিসা টিসা খুব ইজিলি পাবা, অনেক লোন ইজিলি পাবা। তো এই যে ট্রেড লাইসেন্স থাকলে মানে একটা অফিসিয়াল রিকগনিশন পাবা আর কি, অনেক অনেক ক্ষেত্রে, উইচ ইজ গুড মানে এটা থাকলে। বাট অ্যাগেন এটা হচ্ছে যারা একেবারে ছোটভাবে করতেছো, তারা ওই যে যেটা বলবো এনসেফ, পেওনিয়ার বা রেমিটলি Remitly। এগুলো ট্রাই করতে পারো। লাইসেন্স করতেও কিন্তু মানে 35,000 থেকে 55,000 যায়, এটা এরিয়া কিন্তু এসে ও আচ্ছা, আরো 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 কিছু অ্যাড করি। এক হইতেছে 19% ট্যাক্স, যেটা ওইটা তো আমরা জাস্ট ইউকের গভর্নমেন্টকে দিতেছি। সো বাংলাদেশে তুমি যদি লাইসেন্স করো, তোমার আন্ডারে একজন সিএ থাকবে,
ওইটার পেমেন্ট আলাদা, প্লাস হইতেছে হ্যাঁ। তুমি যেই কোম্পানি থেকে রেজিস্ট্রেশনটা করছো ওইটার একটা বেস পেমেন্ট থাকে। সো ওই সময় ঠেলাটা বোঝা যায় আসলে 1 বছর পরে, ঠিক আছে? সো আসলে আছে অনেক অনেক বেশি ইয়ের ব্যাপার আছে, পেমেন্টের ব্যাপার আছে। সো এটাই বললাম যে আনটিল ইউ হিট আ সার্টেন পয়েন্ট এটা দরকার নেই। এবার তোমার প্রতি মাসে থাকে লাইসেন্সে যাওয়াটা একটু লস প্রজেক্ট আর কি। রাইট।